ওয়েলকাম স্টুডেন্টস, আজকের ক্লাসে সকলকে ওয়েলকাম, সকলকে গুড আফটারনুন এবং হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের পর সকলের সাথে আমার প্রথমবার দেখা। গুড আফটারনুন, ভালো আছি, আশা করি তোরাও সকলে ভালো আছিস। গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন, সকলকে গুড আফটারনুন, শুভ মধ্যাহ্ন। ওকে, কিছু নিউ স্টুডেন্টও আছে, তো ভালো কথা। যারা নতুন আজকের ক্লাসে তাদেরকে বলি, আমাদের এটা যে চলছে সেটা হচ্ছে মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন, এবং সেখানে হচ্ছে রুদ্ধশ্বাস সাজেশন প্লাস টেস্ট পেপার সলিউশন। তো এই রুদ্ধশ্বাস সাজেশনে আমরা বেসিক্যালি কি করছি, আমরা পুরো চ্যাপ্টারটার কিন্তু একটা ওভারঅল থিওরি দেখছি, এবং দেখার পর আমাদের এবছরের যে প্রশ্নগুলো সাজেশন সেগুলো আমরা দিচ্ছি, এবং ওই সাজেশনগুলো কোথা থেকে তোলা? টেস্ট পেপার থেকে। তাই জন্য বলা হচ্ছে টেস্ট পেপার সলিউশন। টেস্ট পেপার থেকে বাছা বাছা প্রশ্ন যেগুলো ওই টপিকের উপর বা ওই চ্যাপ্টারের উপর আসছে সেগুলোই কিন্তু আমরা এই ক্লাসে করছি, যাতে একদম রিফাইনভাবে তোদের কাছে কম্প্যাক্ট অ্যান্ড কনসাইজড সেই প্রশ্নগুলো থাকে যেগুলো তোদের এবছর মাধ্যমিক 2026-এর জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুড আফটারনুন রূপম, গুড আফটারনুন শ্রেষ্ঠাংশু। ওকে, ভালো কথা, ঠিক আছে। তো মোটামুটি আবার লাস্ট ক্লাস আমার হয়েছিল আই থিঙ্ক 23rd ডিসেম্বরে আমার লাস্ট ক্লাস হয়েছিল, এবং আজকে 6 জানুয়ারি আমার ক্লাস আবার হচ্ছে। তো নিউ ইয়ারের পর ফার্স্ট ক্লাস। তো আশা করি তোরা সকলের মাধ্যমিকের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। সকলে একটু বল আমায় যে কিরকম চলছে মাধ্যমিকের প্রিপারেশন। প্রত্যেকটা সাবজেক্টই ভালোভাবে চলছে? লেখা প্র্যাকটিস করছিস তো? ভালো, একজন লিখেছে ভালো। ইয়েস স্যার, খুব ভালো, ধামাকা, একদম ধামাকা ভাবে প্রিপারেশন কর। যেমন তোদের সৈকত স্যার বলেন, একদম ধামাকা ভাবে প্রিপারেশন করতে থাক, কারণ মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা এবং সব থেকে সোজা পরীক্ষা। তো অবশ্যই তোদের সকলের এই পরীক্ষা খুব ভালো হবে, এবং আমরা যে সাজেশনসগুলো দিচ্ছি সেগুলো যদি তোরা ভালোভাবে ব্যবহার করিস তো আর কোনো কথাই নেই, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রবাহিত ঋতু, প্রবাহিত ঋতু 1-এ অলরেডি কিন্তু আমরা এর মেন পার্ট বা ম্যাক্সিমাম বড় পার্টটা আমরা দেখে নিয়েছি। প্রবাহিত ঋতু 2-তে এতটা বড় পার্ট নেই আমাদের, যতটা আগের দিন হয়েছিল ওই তড়িৎ শক্তি এবং ক্ষমতা, তারপর থেকে আমাদের লাস্ট অবধি আছে প্রবাহিত ঋতু 2। চলো তাহলে এবার আমাদের মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন 2026। তো আজকে আমরা চলে এসেছি এই ডেটে। কতদিন পেরিয়ে গেল ভাব, আমরা শুরু করেছিলাম 2রা ডিসেম্বর থেকে, আজকে চলে এসছে 6 জানুয়ারি প্রবাহিত ঋতু 2। এরপরে আর দুটো ক্লাস থাকবে, একটা হলো 8ই জানুয়ারি এবং আর একটা 13ই জানুয়ারি, এবং তারপরে শেষ। ওকে, তো আগুন লাগিয়ে দেবো, একদম ভালোভাবে পড়তে হবে, খুব ভালোভাবে দেখতে হবে, ভিডিওর যে মেন কোয়েশ্চেন্সগুলো সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আগুন লেগে যাবে পরীক্ষার সময়, ঠিক আছে? চলো, তো একইভাবে আমরা দেখে নেব। সবার প্রথমে আমরা দেখবো সেটা হলো থিওরি, তারপর আমরা সাজেশন দেখবো যেগুলো সব টেস্ট পেপার থেকে বাছাই করা, টেস্ট পেপার কোয়েশ্চেন ব্যাংক থেকে ওঠানো প্রশ্ন, তারপর কিছু এক্সট্রা কোয়েশ্চেন যদি থেকে থাকে, আজকে মনে হয় 2-1টা আছে, এবং লাস্টে তোদের ডাউট নেব। ওকে, তো সবার প্রথমে আমাদের চলে আসছে থিওরিতে আমরা সবার প্রথমে পড়বো তড়িৎ ক্ষমতা, যেটা নিয়ে লাস্ট ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছি, সেই জিনিসটাই আরেকবার আমি দিয়ে দিয়েছি। ইলেকট্রিসিটি দিয়ে আগুন, এক্স্যাক্টলি। তো তড়িৎ ক্ষমতা, এবং তড়িৎ ক্ষমতার এখানে সংজ্ঞা দেওয়া আছে। কি বলছে? যে বৈদ্যুতিক কার্য, সবাই মন দিয়ে দেখ, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এখানে লেখা আছে, তাই জন্য সবাই মন দিয়ে কিন্তু এই রিভিশনটা দেখবে। এটাই কিন্তু আমরা বলছি রুদ্ধশ্বাস রিভিশন। রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে মেন থিওরিগুলো লেখা আছে সেগুলো মনে করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখ, তড়িৎ ক্ষমতা বৈদ্যুতিক কার্য করার হারকে, অর্থাৎ তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকে বলা হয় তড়িৎ ক্ষমতা। এটা তোরা জানিস যে প্রতি একক সময় যে পরিমাণ শক্তি নষ্ট হচ্ছে বা খরচা হচ্ছে সেটাকেই আমরা তড়িৎ ক্ষমতা বলে থাকি। এবং কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ ক্ষমতা বলতে উৎস কর্তৃক তড়িৎ শক্তি সরবরাহের হারকেই বোঝানো হয়। তো তড়িৎ ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করেছি, উৎস কর্তৃক সরবরাহিত শক্তি বাই সময়। তো আমরা এখানে বলতে পারি, দেখ, P = VI। এখানে ফর্মুলাগুলো দেওয়া আছে, এই হলো ফর্মুলাগুলো, এই হলো সবকটা ফর্মুলা। P = উৎস কর্তৃক যে আমাদের তড়িৎ শক্তি সরবরাহ করা হচ্ছে সেটা বাই সময়। তো সেটা 3টে ফর্মুলা হচ্ছে VI ভোল্টেজ ইন্টু কারেন্ট,
মানে আমাদের বিভব প্রভেদ কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা, v²/r এবং I²r তিনটে দিয়েই কিন্তু ক্ষমতা মাপা যায়। লাস্ট দিন আমরা দেখেছিলাম না তড়িৎ শক্তিতে উৎপন্ন তাপের তিনটে ফর্মুলা ছিল, একটা ছিল হলো আমার I²RT, একটা ছিল আমার v²/RT এবং আরেকটা ছিল আমার VIT। প্রত্যেকটা থেকে দেখ টিটা বাদ চলে গেছে, কারণ আমরা জানি ক্ষমতা মানেই কিন্তু আমাদের কার্যবাহী সময় এবং কার্যটা শক্তির মারফতেই আসছে, h/t। প্রত্যেকটা থেকে দেখ টিটা বাদ চলে গেছে এবং টিটা বাদ হয়ে কিন্তু এখান থেকে এই জিনিসটা এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো এই তিনটে ফর্মুলা আমরা মাথায় রাখবো, এই তিনটে ফর্মুলা আমাদের মেন কাজে লাগবে। এবং তড়িৎ ক্ষমতার এবার আসছে একক। তড়িৎ ক্ষমতার SI এবং ব্যবহারিক একক হলো ওয়াট মানে কি জুল পার সেকেন্ড। যে তড়িৎ উৎসের ক্ষমতা 1 ওয়াট বলতে বোঝায় উৎসটি সেকেন্ডে 1 জুল পরিমাণ কার্য করে। একদম সিম্পল, তোরা জানিস এটা। 1 ওয়াট মানে হলো 1 জুল প্রতি সেকেন্ড। 1 সেকেন্ডে যদি 1 জুল তড়িৎ শক্তি সরবরাহ করা হয় বা 1 জুল তড়িৎ শক্তি ব্যয়িত হয়, তবে আমরা বলতে পারি যে তার ক্ষমতা হলো 1 ওয়াট। ঠিক আছে, কোনো বৈদ্যুতিক যন্ত্রের বিভব প্রভেদ v ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা I অ্যাম্পিয়ার হলে ক্ষমতাকে আমরা P = V × I ওয়াটও বলতে পারি। তো এইটাও কিন্তু মনে রাখবি, এটা এমসিকিউতে প্রচন্ড ইম্পর্টেন্ট। এই জিনিসটা এমসিকিউতে প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার এসছে পরীক্ষায়। ওয়াট = ভোল্ট × অ্যাম্পিয়ার, এটা মনে থাকে। ভোল্ট × অ্যাম্পিয়ার কার একক? ভোল্ট × অ্যাম্পিয়ার। এটা স্টুডেন্টরা প্রায়শই ভুলে যায়, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। P = VI। তো ভোল্ট × অ্যাম্পিয়ার কিন্তু আমার তড়িৎ ক্ষমতার একক, ওয়াটের একক। ঠিক আছে, এটা যেন সকলের মনে থাকে। সূচনা বলছে সরি দাদা একটু লেট হয়ে গেল, চাপ নেই, সূচনা সবে শুরু হয়েছে, সবে সূচনাতেই আছি আমরা, তো তুই নির্দ্বিধায় জয়েন করে যা। ওকে, এবার ক্ষমতার কিছু বড় একক সম্বন্ধে জানবো, যেটা আমাদের পরীক্ষার স্বার্থে লাগবে। সবার প্রথমে আসছে হলো কিলোওয়াট। কিলোওয়াট মানে আমরা জানি খুবই সিম্পল, 1 কিলোওয়াট মানে হবে হলো 10³ ওয়াট, 1000 ওয়াট। কিলো মানে আমরা জানি 1000, মেগাওয়াট মানে 10⁶ ওয়াট এবং গিগাওয়াট মানে 10⁹ ওয়াট। এটাও কিন্তু আমরা জানি। আচ্ছা, এবার শক্তির একক হিসাবে ওয়াট ঘন্টা এবং কিলোওয়াট ঘন্টা। এবার আসছে খুব ইম্পর্টেন্ট টার্মস, শক্তির একক। আমরা এতক্ষণ ক্ষমতার একক জানলাম, ক্ষমতার একক কি কি জানলাম? ওয়াট জানলাম, কিলোওয়াট জানলাম এবং মেগাওয়াট গিগাওয়াটও জেনেছি, কিন্তু এইগুলো গেল ক্ষমতার একক। এবার আমরা শক্তির একক এতদিন কি জানতাম? আমরা লাস্ট ক্লাস অবধি কি পড়ে এসেছি? লাস্ট ক্লাস অবধি আমরা কিন্তু শক্তির একক বলতে জুলকে পড়ে এসেছি, কিন্তু আমি যেটা আজকে তোদের বলবো সেটা হলো তড়িৎ শক্তির একক হিসাবে জুল তো অবশ্যই একটা একক, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমরা জুলকে ব্যবহার করি না। ব্যবহারিক ক্ষেত্রে মানে কি? আমরা আমাদের রেগুলার লাইফে যখন আমরা তড়িৎ শক্তির ব্যাপারে বলি তখন আমরা কিন্তু জুল উল্লেখ করি না। মানে ধর আমার ঘরে যে ইলেকট্রিসিটি, আমার ঘরে যে ফ্যান চলছে, লাইট চলছে, আমরা বলি কত ইউনিট ইলেকট্রিসিটি পুড়েছে, কত ইউনিট। আমরা বলছি কত জুল ইলেকট্রিসিটি পুড়ছে, আমরা বলছি না, আমরা বলছি কত ইউনিট ইলেকট্রিসিটি পুড়ছে। তার মানে তড়িৎ শক্তির যে ব্যবহারিক একক সেটা জুল নয়। তড়িৎ শক্তির এসআই একক জুল। ভালো করে শোন, তড়িৎ শক্তির এসআই একক কিন্তু জুল, কিন্তু তড়িৎ শক্তির ব্যবহারিক এককটা জুল নয়। তাহলে স্যার ব্যবহারিক এককটা কি? ব্যবহারিক এককটা আসছে হলো এই জিনিসটা, এক হলো আমার ওয়াট ঘন্টা আর এক হলো আমার কিলোওয়াট ঘন্টা। এবার এখানে দেখ তড়িৎ শক্তির একটা ডেফিনেশন দেওয়া আছে, কোন তড়িৎ যন্ত্রের কার্য করার সামর্থ্যকে তার মোট তড়িৎ শক্তি বলে। কার্য করার সামর্থ্যকে মোট তড়িৎ শক্তি বলে। আমরা এই যে লিখেছি তড়িৎ শক্তির এসআই একক জুল, যেটা একটু আগে বললাম। এবার আমরা জুলটাকে একটু অন্যভাবে প্রকাশ করব। আমরা প্রকাশ করব হলো আসলে জুল মানে কি হয়। দেখ আমরা জানি এখানে এই যে আমরা প্রকাশ করব ওয়াট ঘন্টা। স্যার ওয়াট ঘন্টা কি করে এলো? একটু আমরা হিসাবটায় চলে আসি। দেখি, আমরা জানি P = W/T, এটা আমরা জানি। উৎস কর্তৃক সরবরাহিত শক্তি বাই সময় W/T। তো W মানে শক্তি মানে P × T না? আচ্ছা, মানে ক্ষমতাকে সময় দিয়ে গুণ করলেই কিন্তু আমরা শক্তির একক পেয়ে যাচ্ছি। এবার জুলকে আমরা এসআই একক বলেছি, জুল নিয়ে আমরা কথা বলবো না। জুলটা কি আসলে? জুল মানে তো ওয়াট × সেকেন্ড। ব্যবহারিক ক্ষেত্রে সেকেন্ডটা না খুব ছোট। ব্যবহারিক ক্ষেত্রে আমরা একটু বড় পার্সপেক্টিভে বিচার করি। তো বড় পার্সপেক্টিভে বিচার করি বলে আমাদের একক চলে আসছে ওয়াট ঘন্টা বা ওয়াট আওয়ার। দেখ কনসেপ্টটা দেখ, কেন এটা তড়িৎ শক্তির একক? কারণ তড়িৎ শক্তির একক হতে গেলে ক্ষমতাকে সময় দিয়ে গুণ করতে হবে। ওয়াট আওয়ার, ওয়াট ঘন্টা, ওয়াট ক্ষমতার একক,
ঘন্টা সময়ের একক, জাস্ট হ্যাঁ বড় একক সময়ের, সেকেন্ডটা যেমন সময়ের ছোট একক, ঘন্টাটা সময়ের বড় একক। তো ওয়াট ঘন্টা এটা কিন্তু আমার একটা ব্যবহারিক একক। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে বলা হয় 1 ওয়াট ঘন্টা। বোঝা গেছে? তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা চললে যে শক্তি ব্যয়িত হচ্ছে তাকে বলা হচ্ছে 1 ওয়াট ঘন্টা। 1 ওয়াট ঘন্টা মানে দেখ 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা মানে 1 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। ওয়াট ইন্টু সেকেন্ড মানে কি? ওয়াট ইন্টু সেকেন্ড মানেই কি? এই যে আমরা একটু আগে দেখলাম জুল পার সেকেন্ড মানেই তো ওয়াট, তার মানে জুল মানে হলো আমার ওয়াট ইন্টু সেকেন্ড। জুল মানে হয়ে গেল আমার ওয়াট ইন্টু সেকেন্ড, তার মানে 3600 জুল। ঠিক আছে, বা আমরা এটাকে এরকম বলতে পারি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 জুল, মানে আমরা বলতে পারি 3.6 কিলো জুল। তো এটাও কিন্তু আমরা বলতে পারি 1 ওয়াট ঘন্টা মানে 3.6 কিলো জুল। আচ্ছা, এবার আসছে কিলোওয়াট ঘন্টা, মানে আরেকটু বড় একক। কিলোওয়াট, ওয়াট না কিলোওয়াট, তার মানে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র, এই দেখ 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা বা বিওটি একক। আচ্ছা, এই বিওটি শব্দটা কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিক একক বলতে কিন্তু আমরা এই বিওটি এককের কথাই বলি। দৈনন্দিন জীবনে আমরা ব্যবহারিক এককের কথা বলতে কিন্তু আমরা এই বিওটি এককের কথাই বলি। এই যে বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট, আমরা যে বলি ইউনিট, কত ইউনিট ইলেকট্রিসিটি পুড়ছে, ওই ইউনিট কিন্তু এই যে বিওটি ইউনিট। ইউনিট কিন্তু এই বিওটি ইউনিট। আমরা শুধু ইউনিট শব্দটা উল্লেখ করি আর আমরা বাকিগুলো উল্লেখ করি না, কিন্তু আমরা আমাদের প্রপার ব্যবহারিক একক হলো কিলোওয়াট ঘন্টা। তার মানে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা, 1 kWh বা বিওটি একক। এবার এর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে দেখ 1 বিওটি বা কিলোওয়াট ঘন্টা মানে 1000 ওয়াট ঘন্টা। আবার আমরা ওয়াট ঘন্টা মানে দেখে এসেছি একটু আগে 3600 জুল, তাহলে 1000 ইন্টু 3600 জুল মানে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। খুব ইম্পর্টেন্ট, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, তো আমরা বলতে পারি 3.6 মেগা জুল। 10 টু দি পাওয়ার 6 মানে মেগা, এটা যেন মনে থাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। 1 বিওটি বা কিলোওয়াট ঘন্টা মানে 3.6 মেগা জুল। এই যে ক্যালোরিতে যেগুলো লিখেছে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ক্যালোরি ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, সকলের মাথায় থাকা চাই। 1 বিওটি বা কিলোওয়াট ঘন্টা মানে 3.6 মেগা জুল, সকলের মাথায় থাকা চাই এই জিনিসটা। ঠিক আছে, এই কিলোওয়াট ঘন্টা বা এই বিওটি ইউনিটের সংখ্যা মেজার করেই কিন্তু আমরা আমাদের বাড়িতে কত ইলেকট্রিসিটি বিল আসে সেটা মাপতে পারি। এইখানে দেখ হিসাব আছে, তুমি যদি মাপতে চাও তোমার বাড়িতে কত ইউনিট ইলেকট্রিসিটি পুড়ছে, তাহলে তোমার যন্ত্রের ক্ষমতা, আমাদের একটা বৈদ্যুতিক বাল্ব 40 ওয়াট, তো 40 বসিয়ে দিলে ওটা 2 ঘন্টা চলছে, ইন্টু 2 বসিয়ে দিলে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে কত ইউনিট পুড়লো। তো ইউনিট মাপার শর্টকাট হলো এটা, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000 ওয়াট। আবার ওয়াটকে অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট লেখা যায়, তাই জন্য লিখেছে, বাট এটা আমার লাগবে না, আমার লাগবে এটা ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। এইভাবে কিন্তু আমি করতে পারবো। যেমন এখানে একটা গাণিতিক উদাহরণ দেখে নে, খুব ইম্পর্টেন্ট গাণিতিক উদাহরণ। হ্যাঁ দেখেছি, অসুবিধা নেই বিভোর। একটা বাড়িতে 400 ওয়াটের একটি রেফ্রিজারেটর প্রত্যেক দিন 7 ঘন্টা করে চলে। প্রতি কিলোওয়াট আওয়ারে খরচ 3 টাকা হলে 30 দিনে রেফ্রিজারেটরটি দ্বারা ব্যয়িত শক্তির জন্য কত খরচ পড়বে? তো দেখ এখানে অঙ্কটা আই থিঙ্ক করা আছে, তো আমরা একটু অঙ্কটা না দেখবো না, অঙ্ক করা থাকুক, তো আমি এটাকে এরকম ভাবে নামিয়ে দিচ্ছি, আমি ওপর অঙ্কটা করছি। ঠিক আছে, তো দেখ একটা বাড়িতে 400 ওয়াটে, আমি কি বললাম ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000, তো মোট তড়িৎ শক্তি ইউনিটে কাউকে বার করবো, ইউনিট কি বলেছি ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000 ওয়াট। আচ্ছা 400 ওয়াটের একটা রেফ্রিজারেটর আছে, ভালো কথা, ওয়াট। ঘন্টা একদিনে প্রত্যেক দিন 7 ঘন্টা চলে, আর আমাকে কিন্তু একদিনের বলেনি, আমায় বলেছে 30 দিনের, তাহলে 30 দিনে মোট কত ঘন্টা চলছে? 30 গুণ 7, এটা বোঝা গেল? এই বারটাই কিন্তু তোর ওয়াট আর এই বারটাই তোর হয়ে গেল আওয়ার। কিন্তু আমাদের তো ওয়াট আওয়ারে কাজ নয়, আমাদের কিলোওয়াট আওয়ারে করতে হবে। তো কিলোওয়াট আওয়ারে করার জন্য 1000 দিয়ে ভাগ, এই হয়ে গেল কিলোওয়াট আওয়ার, বা আমরা এটাকে বলি বিওটি ইউনিট। তো ইউনিট বার করা বুঝতে পারলি, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। তো এখানে দেখ আমি যদি কাটাকুটি করি
3 4 12 সাথে 84, তার মানে 84 ইউনিট, তার মানে 84 ইউনিট ইলেকট্রিসিটি বিল পড়েছে। আমাকে বলেছে প্রতি কিলোওয়াট আওয়ারে কত খরচ হচ্ছে, 3 টাকা। প্রতি কিলোওয়াট আওয়ারে 3 টাকা খরচ হচ্ছে, তাহলে খরচ কত বল, খরচ কত? 84 কে তোরা 3 দিয়ে গুণ করে দিবি, 3 4 12 2 হাতে 1, 24 আর 1 25, 252 টাকাটা অ্যান্সার। দেখ নিচে করাও আছে, 252 টাকাটা অ্যান্সার। বোঝা গেছে? তো এভাবে আমরা কিন্তু অঙ্ক করি। বৈদ্যুতিক শক্তি থেকে আমরা যদি কত খরচ হচ্ছে সেটা বার করতে চাই, সেটা করা টেকনিক কিন্তু এইটা। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার এই প্রশ্নটা দেখি। আগে বরঞ্চ এই পার্টটাকে নিচে নামিয়ে দিই একটুখানি। দেখ, একটা বাড়িতে 4টি 40 ওয়াটের বাল্ব, 3টে 80 ওয়াটের পাখা প্রতিদিন 7 ঘন্টা করে চলে। 30 দিনে ওই বাড়িতে কত পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হবে? মানে আমাকে এবার বৈদ্যুতিক শক্তির খরচ জানতে চাইছে, কিন্তু আমার কাছে কিন্তু এবার এটা জানতে চাইনি যে কত টাকা খরচ হবে, বৈদ্যুতিক শক্তি জানতে চেয়েছে। তো সকলে এটা করার চেষ্টা কর, আমিও করছি, তোরা সকলেও কর, দেখি কে আগে করতে পারে। কনসেপ্ট একই মনে রাখবি, ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার, ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। চল কর। চারটে 40 ওয়াটের বাল্ব, তার মানে 4 ইন্টু 40, আর 3টে 80 ওয়াটের পাখা প্রতিদিন 7 ঘন্টা চলে। আচ্ছা, তার মানে আমি আগে একটা কাজ করি, আমি আগে বাল্বেরটা বার করি আর ফ্যানেরটা আলাদা আলাদা বার করি। তো বাল্বের জন্য বৈদ্যুতিক শক্তি, তো 4 ইন্টু 40 ওয়াট হয়ে গেল, ঘন্টা 7 ঘন্টা করে চলে, 7 ঘন্টা করে 30 দিন। এই যে সব সময় নিজেরা আলাদা করে আইডেন্টিফাই করে নিবি, এই পার্টটা আমার ওয়াট, এই পার্টটা আমার ঘন্টা। এবার 1000 দিয়ে ভাগ কর, তাহলে দেখবি নিজেরা করতে, বুঝতে এবং বোঝাতে তিনটেই সুবিধা হচ্ছে। এত কিলোওয়াট আওয়ার, এটা আমি কিন্তু শুধুমাত্র বাল্বের জন্য বার করছি। স্যার একসাথেই করে দিতে পারি আমি? অনেকেই হয়তো তোরা বলবি স্যার একসাথেই করে দিলেন না কেন? আমি তোদের খানিকটা শেখাতেও চাইছি, যাদের যাদের দুর্বল আছিস তাই। ঠিক আছে, তাই জন্য আমি ভেঙে ভেঙে করছি। আর যারা একবারে করতে পারছিস করে দে, কোনো অসুবিধা নেই। 4 3 12 সাথে 84, 84 ইন্টু 4 বাই 10, 2 5 কিলোওয়াট আওয়ার। এটা হলো বাল্বের জন্য। আর ফ্যানের জন্য বৈদ্যুতিক শক্তি হবে 3 ইন্টু 80 ইন্টু 7 ইন্টু 30 বাই 1000। 3 তিরিক্ষা 9, 9 সাথে 63, 63 ইন্টু 8, 3 8 24 4 হাতে 2, 63 ইন্টু 8 না, 3 8 24 4 হাতে 2, 8 38 আর 2 50, 504 বাই 10 কিলোওয়াট আওয়ার। এখানে বেকারি কাটলাম, এরকমই রেখে দিচ্ছি। 4 4 16, 6 হাতে 1, 4 32 আর 1, তাহলে মোট শক্তি, মোট কত শক্তি খরচ হয়েছে? এই দুটোকে যোগ করে দেবো, 336 আর 504, 3 আর 5 840 বাই 10, তার মানে 84 ইউনিট। তার মানে 84 ইউনিট ইলেকট্রিসিটি খরচা হয়েছে। ওকে, সকলেই তাহলে করতে পারছিস? 84 ইউনিট জুলে করেছে ওরা, আমি ইউনিটে করেছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এইভাবে আর কি অঙ্কগুলো আমাদের করতে হবে। আচ্ছা, আগের দিন আমার ধারণা এই পার্টটা আমি পড়িয়ে দিয়েছি, একটু সকলে কনফার্ম কর। এই বৈদ্যুতিক বাল্বের গায়ে এই পার্টটা আমি আগের দিনই পড়িয়ে দিয়েছি। 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকলে তার মানে কি বোঝায়, বাল্বের কনসেপ্ট, 3টে বাল্বকে শ্রেণী সমবায় যুক্ত করলে কি হয়, সমান্তরাল সমবায় যুক্ত করলে কি হয়, ওই পার্টগুলো আমি সব বুঝিয়ে দিয়েছি, তাই তো? একটু সকলে কনফার্ম কর। আগের দিন বাল্ব হয়ে গেছিল, আগের দিন বাল্ব হয়ে গেছিল। ওকে, তাহলে আজকে আর বাল্ব নিয়ে বলবো না। একজন লিখছিল আমাকে একবার বলবেন, জানি না, তুই যদি বাল্বের বিষয় বলিস, কারোর যদি বক্তব্য থাকে যে
আগের দিন, হ্যাঁ আগের দিন কেউ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমি বলবো আগের ক্লাসটা অবশ্যই দেখে নিস, কারণ বাল্ব নিয়ে বলতে গেলে আবার আমার এক্সট্রা সময় চলে যাবে, যেটার কোনো মানে হয় না। আমরা এখানে রুদ্ধশ্বাস রিভিশন করছি, তার মানে আমাদের পুরো জিনিসটা দেখতে হবে। একই জিনিস বারবার বলার থেকে তোদের কাছে রেকর্ডিং অ্যাভেলেবেল আছে, তো রেকর্ডিং থেকে কিন্তু তোরা অবশ্যই দেখে নিতে পারিস। তাই জন্য আমি কিন্তু আজকের ক্লাসে আর বাল্ব নিয়ে বলছি না, এই জায়গাটা আর বলছি না, এগুলো আমার সমস্ত আলোচনা হয়ে গেছে। 220 ভোল্ট 100 ওয়াট বলতে কি বোঝায়, বাল্বের রোধ কেন লাগে, 220 ভোল্ট যে সবসময় 100 ওয়াট নয় সেটাও নয়। আমি তোদের বলেছিলাম যে সবসময় যে 100 ওয়াট কনজিউম করে এটা নয়, 220 ভোল্ট লাগালে তখনই 100 ওয়াট নেবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু বাল্বের জায়গা, আমি আজকে বলে দিই এই কথাটা যে বাল্বের জায়গা খুব ইম্পর্টেন্ট। তো যারা যারা বাল্বটা ভালোভাবে বুঝতে চাস অবশ্যই আগের দিনের ক্লাস দেখ, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বাল্ব নিয়ে আমি এইসব নিয়ে বলছি না, যেটা আমি বলবো বাল্বের যে পার্টটা নিয়ে আমার কথা বলা হয়নি সেই পার্টটা নিয়ে আমি বলবো যে আমরা 3 প্রকারের বাল্বের মধ্যে আলোচনা করব। সবার প্রথমে আসছে হলো শেপ আলোকদায়ক ভাস্বর ল্যাম্প। ভাস্বর ল্যাম্প যেটা সবার প্রথমে ব্যবহার হতো, অনেক বড় বড় বাল্বগুলো যেগুলো প্রচন্ড গরম হয়ে যেত। তো এই 3 প্রকারের ল্যাম্পের মধ্যে বা 3 প্রকার বাল্বের মধ্যে আলোচনাটা আমার আগের দিনের ক্লাসে করা হয়নি, সেটা আজকের ক্লাসে আমি করে দেবো। ভাস্বর ল্যাম্প, সিএফএল বাল্ব, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, আর একটা হলো এলইডি। এই 3 প্রকার বাল্বের মধ্যে আলোচনাটা হলো দরকার। দেখ এই প্রেক্ষাপটে সিএফএল এবং বাল্বটি প্রজ্বলিত না হলে এর ফিলামেন্টের রোধ অনেক কম হয়, কারণ শীতল অবস্থায় এর রোধ উত্তপ্ত অবস্থায় রোধের তুলনায় কম হয়। এলইডি অর্থাৎ আলোক নিঃসারী ডায়োড অনেক বেশি সাশ্রয়কারী বলা যায়, কারণ এটি নির্দিষ্ট ক্ষমতার ভাস্বর ল্যাম্প যে পরিমাণ আলো দেয় সিএফএল এবং এলইডি তার তুলনায় যথাক্রমে 75% এবং 82% কম ক্ষমতা অপচয় করে একই পরিমাণ আলো দেয়। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, এত কিছু দরকার নেই, ছেড়ে দে। ফুল ফর্মগুলো মনে রাখবি শুধু। সিএফএল এর ফুল ফর্ম কম্প্যাক্ট, ফুল ফর্ম মনে রাখা চাই ফ্লোরোসেন্ট ল্যাম্প, লাইট এমিটিং ডায়োড, ফুল ফর্মগুলো মনে রাখবি লাইট এমিটিং ডায়োড। ঠিক আছে, এবার মনে রাখবি সবার আগে ভাস্বর ল্যাম্প ইউজ হতো, তার থেকে বেটার সিএফএল এবং তার থেকে আরো বেটার যেটা বর্তমানে সব জায়গায় ব্যবহার করা হচ্ছে সেটা হলো এলইডি। ঠিক আছে, এবার কতটা বেটার, এই যে কি বলছে দেখ, ভাস্বর ল্যাম্প নির্দিষ্ট ক্ষমতার, এই যে এখান থেকে, সরি আমি এখানে ব্র্যাকেটটা করেছি, ব্র্যাকেটটা অ্যাকচুয়ালি হবে এখানে। একটা নির্দিষ্ট ক্ষমতার ভাস্বর ল্যাম্প যে পরিমাণ আলো দেয় সিএফএল এবং এলইডি তার তুলনায় যথাক্রমে 75% এবং 82% কম ক্ষমতা অপচয় করে একই আলো দেয়। মানে যে আলোটা আজকে একটা ভাস্বর ল্যাম্প দিচ্ছে সেটা এলইডি দিয়ে দেবে তার থেকে 82% কম ক্ষমতা অপচয় করে। তার মানে ভাব কতটা ইলেকট্রিসিটি পাচ্ছে। সেই কারণে আস্তে আস্তে কিন্তু আমাদের যুগ এলইডিকে নিজের করে নিয়েছে, আস্তে আস্তে এলইডির কিন্তু প্রচলন সব জায়গায় চলছে। সিএফএল আর এলইডির মধ্যে সংক্ষিপ্ত তুলনা আছে যে একটা 60 ওয়াট ক্ষমতার ভাস্বর ল্যাম্পের সমপরিমাণ আলো দেওয়ার জন্য একটা সিএফএল ল্যাম্প যেখানে 12 থেকে 15 ওয়াট ক্ষমতা অপচয় করে, সেখানে একটি এলইডি ল্যাম্প অপচয় করে 6 থেকে 8 ওয়াট ক্ষমতা। ভালো করে বোঝ, 60 ওয়াট ক্ষমতার ভাস্বর ল্যাম্পের সমপরিমাণ আলো, 60 ওয়াট ক্ষমতার ভাস্বর ল্যাম্প মানে কি, ও ম্যাক্সিমাম প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তি খরচা করলে সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে। ওই 60 ওয়াটের সমপরিমাণ খেলা খেলে দেবে সিএফএল 12 থেকে 15 ওয়াট। মানে কতটা কম শক্তি কনজিউম করছে। এই যে ওয়াট রেটিংটা লেখা থাকে বাল্বে, এটা কি পাওয়ার কনজিউমড। আগের ক্লাসে বলেছিলাম বাল্বে যে ওয়াট রেটিংটা লেখা থাকে 60 ওয়াট 40 ওয়াট মানে হলো কতটা পাওয়ার কনজিউম করছে। 60 ওয়াটের বাল্বে কেন বেশি গ্লো করে 40 ওয়াটের থেকে, সেইগুলোর আলোচনা আগের ক্লাসেই হয়েছে, কিন্তু এই ধারণাটা আমি একটু জাস্ট ফিরিয়ে আনতে চাইছি যে বাল্বে যেটা লেখা থাকে এরকম 220 ভোল্ট 60 ওয়াট, এখানে 60 ওয়াটটা কি, 60 ওয়াটটা হলো কতটা পাওয়ার কনজিউম করছে, কতটা ক্ষমতা অপচয় করছে। এটাই বলছে যে একটা ভাস্বর ল্যাম্প 60 ওয়াটের হলে ও যে ক্ষমতা অপচয়, ও ওই 60 ওয়াটের বাল্বটা যে আলো দিতে পারবে, তার মানে 60 ওয়াট ক্ষমতা অপচয় করে যে আলোটা দিচ্ছে ওটাই সিএফএল 12 থেকে 15 ওয়াট খরচা করে দিয়ে দিচ্ছে, আর এলইডি 6 থেকে 8 ওয়াট খরচা করে দিয়ে দিচ্ছে। মানে কত কম কনজামশনে সেম আউটপুট বার করছে।
ঠিক আছে, অর্থাৎ ভাস্বর ল্যাম্পের তুলনায় সিএফএল প্রায় 75% কম শক্তি খরচ করছে এবং এলইডি প্রায় 82% কম শক্তি অপচয় করছে। সিএফএল ল্যাম্পের গড় আয়ু যেখানে 10,000 ঘন্টা, সেখানে এলইডি ল্যাম্পের গড় আয়ু প্রায় 50,000 ঘন্টা। এই প্রসঙ্গে উল্লেখ্য একটি ভাস্বর ল্যাম্পের গড় আয়ু দেখ, 3 জনের মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে, বেসিক্যালি 3 জনের মধ্যে একটা তুলনামূলক আলোচনা হচ্ছে, যেটা মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছিস ডিউরেবিলিটি গুলো, এলইডি ডিউরেবিলিটি সব থেকে বেশি 50,000 ও 10,000, আর ভাস্বর ল্যাম্পের মাত্র 1500। সিএফএল ল্যাম্পে কিছু পরিমাণ আলোর অপচয় হলেও এলইডি ল্যাম্পে আলোর প্রায় কোনো অপচয় হয় না বললেই চলে। সুতরাং সমস্ত দিক থেকে বিবেচনা করলে এটি বুঝতে অসুবিধা হয় না যে সিএফএল ল্যাম্পের তুলনায় এলইডি ল্যাম্পের দাম অনেকটা বেশি হলেও দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে সিএফএল ল্যাম্প অপেক্ষা এলইডি ল্যাম্প অধিক সাশ্রয়কারী। আশা করি সকলে বুঝতে পেরেছিস, আশা করি সকলে বুঝতে পেরেছিস। এইটা অনেকটা গাড়ির কেসের মতো, জানিস তো, এখন বর্তমানে পেট্রোল গাড়ি হয়, আবার ডিজেল গাড়ি হয়, সিএনজিও হয়। তো ডিজেল গাড়ির দাম কিন্তু পেট্রোল গাড়ির থেকে বেশি, কিন্তু ডিজেল গাড়ির মাইলেজটা বেশি। কনসেপ্টটা বোঝ, এলইডির দাম সিএফএল এর থেকে বেশি, কিন্তু এলইডি চলবে বেশি দিন, এটাই কনসেপ্ট। ডিজেলের মাইলেজ বেশি, মানে 1 লিটার তেল যদি ওই পেট্রোলের গাড়িতে ভরি আর ডিজেলের গাড়িতে বলি, ডিজেলের গাড়িটা বেশি দূর চলবে। ডিজেলের গাড়ি ধর আজকে 20 থেকে 25 কিলোমিটার চলবে, যেখানে পেট্রোল গাড়ি 15 কিলোমিটার চলছে। তার মানে ইনিশিয়ালি তোমায় বেশি টাকা দিতে হচ্ছে ডিজেলের গাড়িটা কেনার জন্য, কিন্তু অন্যদিকে ও কিন্তু তোমার টাকা বাঁচাবে। একইভাবে এলইডি কিনতে তোমার বেশি টাকা দিতে হচ্ছে, কিন্তু এলইডি তোমার ওইদিকে কিন্তু ইলেকট্রিসিটি সেভ করতে থাকবে এবং আরো বেশি দিন চলবে। বুঝতে পেরেছিস? তো এই বাল্বের আলোচনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মোটামুটি মাথায় রাখবি। তো এই সমস্ত পার্ট নিয়ে আর আমার আলোচনা করে লাভ নেই, এই বাল্বের পার্ট আমার সব হয়ে গেছে। এবার আমি চলে আসছি তড়িৎ চুম্বকত্বতে। তাহলে আমাদের তড়িৎ শক্তির একটা বড় পার্ট হয়ে গেল, আশা করি সকলের ক্লিয়ার। তাহলে এবার আমরা তড়িৎ চুম্বকত্বের যে যে জিনিসগুলো আমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট থাকছে সেগুলো একটু দেখে নেব। দেখ, তড়িৎ চুম্বকত্বতেই সবার প্রথমে যে জিনিসটা চলে আসছে সেটা হলো আমার ওরস্টেডের পরীক্ষা। সবার প্রথমেই যেটা আসছে সেটা আমার ওরস্টেডের পরীক্ষা। তো ওরস্টেডের পরীক্ষায় কি হয়েছিল? 1820 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিজ্ঞানী H.C. ওরস্টেড এই পরীক্ষাটা করেছিল এবং উনি পরীক্ষা করে কি দেখিয়েছিল আমি জাস্ট মেন পার্টগুলো বলে দিচ্ছি। ডিফারেন্স, আচ্ছা রাধিকা বলছে ওই সিএফএল এলইডি বাল্বের ডিফারেন্স কত নম্বরে আসবে? দেখ রাধিকা, ডিফারেন্সটা মেনলি তোর আসবে হলো যদি আসে 2 নম্বর, তার বেশি আসবে না। তো আমার বিশ্বাস 3টে পার্থক্য উইল বি এনাফ ফর ইউ, 3টে পার্থক্য উইল বি এনাফ। আচ্ছা, এবার ওরস্টেডের পরীক্ষার ব্যাপারে একটু ছোট করে বলে দিই। তোরা জানিস সবাই যে একটা বৈদ্যুতিক তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করলে চারপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ওটা উনি কি করে বুঝতে পেরেছিলেন? নিচে একটা চুম্বক শলাকা রেখেছিলেন, দেখেছিলেন যখন তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তখনই চুম্বক শলাকাটা নড়ছে। যেই তড়িৎ প্রবাহ বন্ধ করে দিচ্ছে চুম্বক শলাকাও আর নড়ছে না। যদি তড়িৎ প্রবাহ উল্টো দিকে করে দেয় তাহলে চুম্বক শলাকা উল্টো দিকে নড়ছে। যদি তড়িৎ প্রবাহ বাড়িয়ে দেয়, আগে যা তড়িৎ প্রবাহ ছিল তার থেকে বেশি তড়িৎ প্রবাহ করে দেয়, তাহলে চুম্বক শলাকার বিক্ষেপও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তারপরে তড়িৎ প্রবাহের মান যত বাড়ছে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য তত বৃদ্ধি পাচ্ছে এবং যতক্ষণ তড়িৎ প্রবাহ থাকছে ততক্ষণই চুম্বক ক্ষেত্র স্থায়ী হচ্ছে। তো এটা একটা যুগান্তকারী ঘটনা ছিল, যুগান্তকারী আবিষ্কার ছিল তড়িৎ চুম্বকত্ব। তড়িৎ প্রবাহের ফলে চারদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এই ঘটনা প্রথম আমাদের পর্যবেক্ষণ করেন H.C. ওরস্টেড। ঠিক আছে, এটাই কিন্তু ছিল ওরস্টেডের পরীক্ষা। তো ওরস্টেডের পরীক্ষায় এবার কোন দিকে চুম্বক শলাকা বেঁকবে তার জন্য একটা নিয়ম আসে, সেটা হলো আমাদের অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এটা পরীক্ষার জন্য আমরা পড়ে নেব। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি বলছে? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বলছে খুবই সোজা, বলছে এই ধরো চুম্বক শলাকা, এই নর্থ, এই সাউথ। স্টেটমেন্টটা মাথায় রাখতে হবে। ধরি কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে। প্রত্যেকটা কথা আমি কিন্তু বারবার বলছি, কোনো সূত্র, কোনো বিজ্ঞানীর সূত্রেই যে তুই অ্যাম্পিয়ারের সূত্র পড়বি, তোরা সকলেই জানিস তড়িৎ চুম্বকত্বতে অনেকগুলো সূত্র আছে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সূত্র পড়বি, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম পড়বি, ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি পড়বি, লেঞ্জের সূত্র পড়বি, ফ্যারাডের সূত্র পড়বি। তোরা সবাই জানিস এই সূত্রগুলো আছে। আমি একটা কথা কিন্তু স্পষ্ট এখনই ক্লিয়ার করে দিতে চাইছি, এই প্রত্যেকটা সূত্র কিন্তু অ্যাজ ইট ইজ লিখবি, অ্যাজ ইট ইজ মাথায় রাখবি। কোনো 2 নম্বরই 3 নম্বরই করতে যাবি না। ওটা একটু নিজের মতো করে লিখে দিন না। নিজের মতো করে সূত্র লিখলে পরীক্ষায় নাম্বার পাবি না। নিজের মতো করে কোনো এক্সপ্লেনেশন লিখতে পারিস, ব্যাখ্যা লিখতে পারিস, নিজের মতো করে সূত্র লেখা যাবে না, আমি আগেই বলে দিই। তাই জন্য অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম যা আছে এটাই আছে।
আমি কোনো এক্সট্রা শব্দ যোগ করবো না, আমি কোনো এক্সট্রা দাড়ি কমা যোগ করবো না, মাথায় থাকে জানো? মনে না থাকলেও রাধিকা বুঝে বুঝে মনে রাখতে হবে, এটাই সিম্পল কথা। মনে থাকে না বললে কিছু করার নেই, মনে রাখতে হবে, এটা হলো বক্তব্য আমার। কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের ওপর দিয়ে, নিজেকে ইমাজিন কর তড়িৎবাহী তারের ওপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে, প্রত্যেকটা কথা আমি বলছি ইম্পর্টেন্ট, তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটছে, হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটছে যাতে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে, চুম্বক শলাকার দিকে ওর মুখটা আছে। তবে এই অবস্থায় ব্যক্তির বাম হাত যেদিকে যাবে, ওর বাম হাত যেদিকে যাবে, শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে, তো এই দিকে সরে যাবে। এইটা হলো আমার অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এই যে এইখানে আমার দেখাচ্ছে ছবিটায় ও এখান থেকে এইদিকে যাচ্ছে, তো ও সাঁতার কাটার সময় বাঁ হাত এইদিকে যাচ্ছে, তাই চুম্বক শলাকার উত্তর মেরু এইদিকে যাচ্ছে। তো ছবিটা আঁকার দরকার নেই, কিন্তু স্টেটমেন্টটা কিন্তু মনে রাখতে হবে, স্টেটমেন্টটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসছে দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র। এই দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র দিয়েও আমরা কোনো তড়িৎবাহী তারের চারদিকে চুম্বক ক্ষেত্র অভিমুখ আমরা বার করতে পারি। কিরকম দেখ, এই ধর তার আছে, এর মধ্যে দিয়ে ওপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো আমরা ডান হাত নেব, ডান হাতের বুড়ো আঙুলটাকে ওপরের দিকে রাখবো, তাই দেখবো আর বাকি আঙুলগুলো কোন দিকে ফ্লো করছে, এই যে একে গোল করে ঘুরছে, এই যে এইভাবে চুম্বক ক্ষেত্রটা ছড়িয়ে আছে, এইভাবে চুম্বক ক্ষেত্রটা ছড়িয়ে আছে। এটাই কিন্তু দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। একটি তড়িৎবাহী তারকে ডান হাত দিয়ে যদি এমনভাবে মুষ্টিবদ্ধ করা হয় যাতে বুড়ো আঙুলকে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে অন্য আঙুলগুলির অগ্রভাগ উৎপন্ন চুম্বক ক্ষেত্রের বলরেখার অর্থাৎ চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। এই চুম্বক বলরেখা বা চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করছে, ঠিক আছে? এটা দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র। এরপরে আছে এই যে দীর্ঘ ঋজু পরিবাহী চতুর্দিকে উৎপন্ন চুম্বক ক্ষেত্র, আমি অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছি এই তার চারিদিকে কিভাবে চুম্বক ক্ষেত্রগুলো আবিষ্ট করে আছে, এটাই তো। এখানে আলাদা করে আর আমার কিছু বলার নেই। এই পরীক্ষায় যে দেখ এই চারিদিকে, এইখানে অ্যাকচুয়ালি কি রেখেছিল, ওই লৌহ চূর্ণ রেখেছিল কিছু এই কার্ডবোর্ডের মধ্যে, ওই তার মধ্যে দিয়ে একটা তার পাস করিয়েছে, তারের মধ্যে দিয়ে কারেন্ট চালিয়ে দিয়েছে। তো যখন কারেন্ট যাচ্ছিল লৌহ চূর্ণগুলো এরকম সমকেন্দ্রিক বৃত্তের আকারে স্থাপন হয়ে গেছিল। এই শব্দটা এখানে মনে রাখতে পারিস, সমকেন্দ্রিক বৃত্তাকার। সমকেন্দ্রিক বৃত্তাকার আকারে লৌহ চূর্ণগুলো একে আবিষ্কার করেছিল। এই শব্দটা যেন মাথায় থাকে, ঠিক আছে? ঋজু তড়িৎবাহী পরিবাহীর দরুন উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুক্ত আমি বলে দিয়েছি, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মের সাহায্যে করা যাচ্ছে। তড়িৎবাহী বৃত্তাকার পরিবাহীর দরুন উৎপন্ন চুম্বক বল রেখাগুলো কিরকম, এই তোরা দেখতে পাচ্ছিস যেরকম ভাবে আছে। যদি এখানে ছবিটা একটু প্রবলেম হয়, আমি একটু রিড্র করে দিচ্ছি ছবিটা। এখানে চুম্বক ক্ষেত্রগুলো অনেকটা এরকম ভাবে আছে। ছবি টবি আঁকতে দেবে না, সেন্সের জন্য তোরা জানিস এইগুলো কিরকম ভাবে হচ্ছে প্রত্যেকটা জায়গায়। দেখ যেখানে যেখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে তুই সেখানে হাত রাখ, তুই বুঝতে পারবি তোর বুড়ো আঙুলটা কিভাবে যাচ্ছে। এই যে এখানে হাত রাখ, এই যে দেখ এই সব ভেতরের দিকে ঢুকছে, দেখ এই জন্য অ্যারোগুলো সব এইদিকে, অ্যারোগুলো সব এইদিকে কেন, তুই হাতটা এইদিকে রাখ, এই দেখ। আবার এইখানে দেখ, এই দেখ অ্যারোগুলো এইদিকে ঢুকছে, দেখ এইদিকে এইদিকে এইদিকে, দেখ অ্যারোগুলো এইদিকেই যাচ্ছে। এটার একটা 3D ছবি, এটা তো আমি 2Dতে দেখাচ্ছি, বাট আমার মনে হয় তোদের সকলের মনে আছে, যারা যারা ক্লাসটা করেছিস, আমি কিন্তু এগুলো সব 3Dতে একদম ভিডিও চালিয়ে দেখিয়েছিলাম এই বোর্ডে। সকলের মনে আছে আমি 3Dতে একদম ভিডিও চালিয়ে দেখিয়েছিলাম যে কিরকম ভাবে চৌম্বক বলরেখাগুলো তৈরি হচ্ছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা তো পরীক্ষার জন্য, তোরাও জানিস পরীক্ষা এটা লাগবে না, পরীক্ষা এটা লাগবে না, জাস্ট জানানোর জন্য। বাট সেন্স ফিলটা করার জন্য কিন্তু ওই ক্লাসগুলো দেখতে হবে, মাধ্যমিকের জন্য অত ইম্পর্টেন্ট নয়। তো বাদ দিলাম আমি এখন আমার এইসব জিনিসপত্র। এটা সলিনয়েড, সলিনয়েডে তোরা জানিস একটা এরকম বৃত্তাকার, মানে একটা বৃত্তাকার একটা চোঙাকৃতি এরকম পরিবাহীর মধ্যে তার পেঁচিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করলে এটা একটা চুম্বক ক্ষেত্রের মতো আকার নিচ্ছে। যেই চুম্বক ক্ষেত্রের মধ্যে আমরা জানি যে এই যদি সলিনয়েড হয় এরকম ভাবে তার পেঁচানো আছে, এই যে, তো এইখান দিয়ে ধর এরকম ভাবে কারেন্ট যাচ্ছে,
ঠিক আছে, যে দিকটা দেখতে আমার তোদেরকে শিখিয়েছিলাম, যে দিকটা দেখতে মনে রাখবি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, সেটা হলো আমার দক্ষিণ মেরু। আর যে দিকটা দেখতে অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ তুই যখন দুটো মুখ পাচ্ছিস, একটা চোঙের দুটো মুখ, যেদিক থেকে তোর দেখতে মনে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তার মানে মনে রাখতে হবে সেটা উত্তর মেরু, তো বিপরীত মেরুটা হবে দক্ষিণ মেরু। তো সলিনয়েডটা এই জন্য অনেকটা দণ্ডচুম্বকের মতো কাজ করে। ঠিক আছে, এইটুকুই শুধু মনে রাখলে হবে, ছবি টবি কিছু লাগবে না। এই দেখ, সলিনয়েডের মধ্যে অনেকটা দণ্ডচুম্বকের মতো চুম্বক বলরেখাগুলো থাকছে, উত্তর মেরু থেকে বেরোচ্ছে, দক্ষিণ মেরু দিয়ে ঢুকছে, উত্তর মেরু দিয়ে বেরোচ্ছে, দক্ষিণ মেরু দিয়ে ঢুকছে। তো এটাই কিন্তু আমাদের সলিনয়েড এবং দণ্ডচুম্বকের মধ্যে সাদৃশ্য, সলিনয়েড ও দণ্ডচুম্বকের মধ্যে সাদৃশ্য। সলিনয়েড ও দণ্ডচুম্বকের মধ্যে সাদৃশ্য। ঠিক আছে, ওই সমস্ত জিনিসপত্র এখানে আছে, এই যে দণ্ডচুম্বকেরটাও এরকম, তো সেম। তো এইখান নিয়ে আলাদা করে কোনো ডিটেলের প্রশ্ন আমার লাগবে না। এবার আসছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম একটা খুব মজার ঘটনা বলছে, যে ঘটনাটা খুবই ইম্পর্টেন্ট। বলছে তড়িৎ প্রবাহ যেমন চুম্বকের উপর ক্রিয়া করে চুম্বক মেরুকে বিক্ষিপ্ত করার সময় ওর উপর একটি বল প্রয়োগ করে, তেমন চুম্বক মেরুও তড়িৎ প্রবাহের উপর ক্রিয়া করে, ফলে চুম্বক মেরু তড়িৎ পরিবাহের উপর একটি বল প্রয়োগ করে। স্যার কিছুই মানে বুঝলাম না। মানেটা খুব সিম্পল, বলছে যদি কোনো এরকম ম্যাগনেট থাকে, মানে একটা চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র অভিমুখটাকে এরকম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, এর মধ্যে কোনো তুই তার রেখে দিলি, যেই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। তো বলছে তুমি যদি কোনো তড়িৎবাহী তারকে কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখো, তাহলে এই তারের উপর একটা বল কাজ করবে। স্যার বলটা কোন দিকে কাজ করবে? নিচে যাবে, উপরে যাবে, সাইডে যাবে, ঘোরাবে, কি করবে? ওটাই ফ্লেমিং এর বামহস্ত নীতি বলে। তো তার মানে ফ্লেমিং এর বামহস্ত নীতির মেন ধারণা এটাই, চুম্বক ক্ষেত্রে কোনো তড়িৎবাহী তার রাখলে তার উপর একটা বল কাজ করবে, ফোর্স কাজ করবে। সেই ফোর্সের ডিরেকশন দিচ্ছে হলো আমার ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। আমার একদম এটা ঝরঝরা মুখস্থ চাই। হ্যাঁ ঠিক শুনেছিস, সায়েন্স ক্লাসে বলা হচ্ছে মুখস্থ চাই, কারণ মুখস্থ লাগে। এই কথাটা ভুল যে কিছু মুখস্থ লাগে না, লেখার জন্য মুখস্থ করতে লাগে। তুই যতই বুঝতে পারিস, এই সমস্ত নিয়ম নিজের ভাষায় লিখলে হবে না, যা আছে এক্স্যাক্টলি হুবহু সেটাই লিখতে হবে, তবেই তুই নাম্বার এক্সপেক্ট করতে পারিস। ঠিক আছে, তো তড়িৎ প্রবাহের দিক এবং চৌম্বক ক্ষেত্র অভিমুখ জানা থাকলে এই ফ্লেমিং এর বামহস্ত নিয়ম নিয়মটি হলো থেকে আমাদের নিয়মটা একদম এক্স্যাক্টলি যা আছে তাই। যতটা ইয়েলো ব্র্যাকেট করলাম ততটা হলো আমার ফ্লেমিং এর বামহস্ত নীতি। একদম এক্স্যাক্টলি হুবহু যা আছে তাই কিন্তু আমাদের মনে রাখতে হবে। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি মধ্যম এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি আমাদের পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। ছবি দিতেও পারিস, নাও দিতে পারিস, অনেকে এরকম ভাবে ছবি দেয়। সেটা কিরকম ছবি হলো? এই যে এরকম এরকম টাইপের ছবিটা অনেকটা, এটাকে তর্জনী বলতে পারিস। তো এটা চৌম্বক ক্ষেত্র, এটা তড়িৎ ক্ষেত্র মানে আমাদের তড়িৎ প্রবাহ, এবং এটা পরিবাহীর উপর বল। তো এইভাবে অনেকে ছবি দিয়ে দেয়। এটার অ্যাপ্লিকেশন অতটা লাগবে না মাধ্যমিক লেভেলে, তোর লাগবে হলো কিন্তু সূত্রটা। পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ লিখতে পারিস। পরিবাহীর গতির অভিমুখের জায়গায় পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ লিখতে পারিস। দেখ এইটা আমার একটা বই থেকে তোলা, ভালো করে একটা কথা বোঝ, এই স্টেটমেন্টটা আমার একটা বই থেকে তোলা। ওই একটাই কি বই মার্কেটে আছে, আর কি কোনো বই নেই? না, একদমই নয়। আমার বক্তব্য তুমি যে ডেফিনেশনটাই লিখবে সেটা যেন কোনো স্ট্যান্ডার্ড বইকে ফলো করে। এবার আমি কোনো স্ট্যান্ডার্ড বইয়ের নাম নিচ্ছি না, অনেক ধরনের অনেক বই আছে, তোদের সকলের কাছে কোনো না কোনো পাবলিকেশনের বই আছে, তো কোনো স্ট্যান্ডার্ড বইকে যেন ফলো করে, এইটুকুই আমার বক্তব্য। হ্যাঁ আসবে এসব পরীক্ষায়। আচ্ছা, ফ্লেমিং এর বামহস্ত নীতির উপর বেস করে একটা যন্ত্র যার নাম হলো বার্লোর চক্র। তোরা বার্লোর চক্র কিন্তু সকলে ভালো করে পড়বি, বার্লোর চক্র কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। বেসিক ফান্ডাটা তোরা জানিস, বেসিক ফান্ডাটা তোরা জানিস, এই পজিটিভ এই নেগেটিভ। তো এখান দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই যে এরকম ভাবে গিয়ে তড়িৎ প্রবাহ উপর থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। এখানে একটা চুম্বক রাখা আছে, দেখতে পাচ্ছিস এই কালো রঙের চুম্বক রাখা আছে। তো আমাদের যে চুম্বক ক্ষেত্র অভিমুখ এই দিকে, তো যদি খেয়াল করিস চুম্বক ক্ষেত্রের অভিমুখটা হচ্ছে আমার এই দিকে, তড়িৎ প্রবাহ এরকম উপর থেকে নিচের দিকে কাজ করছে। তো এবার যদি আমি বাঁ হাতটাকে ইউজ করি, ভালো করে দেখ, এই দেখ তর্জনী হলো চুম্বক ক্ষেত্রের অভিমুখ এই দিকে,
তড়িৎ প্রবাহ এরকম ওপর থেকে নিচের দিকে কাজ করছে, এই যে তড়িৎ প্রবাহ ওপর থেকে নিচে তর্জনী হলে দেখ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, মানে তোদের দিক থেকে দেখলে বোর্ডের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে আমার বুড়ো আঙুলটা এইদিকে, তো আমার চাকাটা কোন দিকে ঘুরবে? এইদিকে, সরি আমার চাকাটা কোন দিকে ঘুরবে? এইদিকে, পরিবাহের উপর বলটা এইদিকে, তো আস্তে আস্তে ঘোরাবে। এইখানে একটা পারদ থাকে, এটা পারদ কেন পারদ থাকে? যাতে কানেকশনটা ছেড়ে না যায়, কারণ এখান দিয়ে পুরো মেটাল, তো এইগুলো সব মেটাল, তো মেটালের তার আছে, তো তার দিয়ে আমাদের তার দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তারপর এটাও মেটালের, এটা ঘুরছে, যাতে এইটার পর এই যে এইখানেও যাতে তড়িৎ প্রবাহটা বন্ধ না হয়ে যায়, তড়িৎ প্রবাহ যাতে বন্ধ না হয়ে যায়, তাই জন্য মার্কিউরি দেওয়া, পারদ দেওয়া, কারণ পারদ একটা ধাতু, পারদ তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, তো এটা হলো বার্লোর চক্র। বার্লোর চক্র থেকে কিরকম প্রশ্ন আসে আমি বলে দিচ্ছি, যখন সাজেশনটায় যাব তখনও তোরা দেখতে পারবি। বার্লোর চক্রের ঘূর্ণন কোন কোন জিনিসের উপর নির্ভর করে? বার্লোর চক্রের ঘূর্ণন মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট জিনিস বলছি। বার্লোর চক্রের ঘূর্ণন কোন কোন জিনিসের উপর নির্ভর করে? আমরা 1 নম্বর বলবো, 1 হলো তড়িৎ প্রবাহ, আর 2 হলো চৌম্বক ক্ষেত্র। এই দুজনের উপর নির্ভর করছে। তার মানে তোকে যদি বলে আমি যদি ঘূর্ণনের অভিমুখ চেঞ্জ করতে চাই, দুজনের মধ্যে কাউকে একজনকে চেঞ্জ করে দাও, তুমি যদি তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দাও তাহলেও ঘূর্ণন উল্টে যাবে। তুমি চৌম্বক ক্ষেত্র তুমি নর্থ সাউথকে চেঞ্জ করে দাও তাহলেও ঘূর্ণন উল্টে যাবে। আচ্ছা তুমি দুজনকেই চেঞ্জ করে দাও তাহলে কিন্তু ঘূর্ণন উল্টাবে না। আচ্ছা যদি এই প্রশ্নটা আসে ঘূর্ণনের বেগ বাড়াবো কি করে? ঘূর্ণনের বেগ বৃদ্ধির উপায়। ঘূর্ণনের বেগ বৃদ্ধির উপায়, ঘূর্ণনের বেগ বাড়াবো কি করে? এটা কি করে হবে? ওই একই জিনিস বলতে হবে, আমাকে তড়িৎ প্রবাহের মান বাড়াতে হবে বা আমাকে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়াতে হবে। তড়িৎ প্রবাহের মান বাড়াতে হবে বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়াতে হবে। একদম, তো একদম এই সিম্পল বার্লোর চক্র শেষ। ঠিক আছে, তো এখানে কার্যনীতি এসব মুখে বলে কোনো লাভ নেই, এইসব থিওরি। আচ্ছা এবার এই বার্লোর চক্রের উপর বেস করেই আমাদের আরেকটা যন্ত্র বৈদ্যুতিক ডিসি মোটর। বৈদ্যুতিক ডিসি মোটর, তার মানে ডিসি মোটর কিন্তু মেন কাজ করে কিসের উপর? এর মেন কার্যনীতিটা কি? তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। কি বললাম? মেন কার্যনীতি কি? এইখানে তড়িৎ প্রবাহের উপর, তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়ায় পরিবাহীতে যে গতির সৃষ্টি হয় তার উপর নির্ভর করে বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়। এখানে তড়িৎ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই ব্যবস্থায় ঘূর্ণনে সক্ষম একটি কুণ্ডলীকৃত তারকে শক্তিশালী ক্ষেত্র চুম্বকের মাঝে রেখে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে কুণ্ডলীটি ঘুরতে থাকে। কার্যনীতি পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট জিনিস কার্যনীতি। বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যনীতি ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখতে হবে। এবং কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হচ্ছে? খুব সিম্পল, আমরা বাইরে থেকে, তুই ফ্যান চালাচ্ছিস ঘরে, তো কি হচ্ছে? তুই বাইরে থেকে ইলেকট্রিসিটি দিচ্ছিস, মানে বৈদ্যুতিক শক্তি দিচ্ছিস, এবং তার জন্য যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, জিনিসটা ঘুরছে। তো এই যে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি তথা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং কার্যনীতিটা এখানে বলা আছে। নিজের ভাষায় এটা লিখতে পারিস। ঠিক আছে, তো বৈদ্যুতিক ডিসি মোটর আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আসছে হলো আমাদের তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রাবলী। ফ্যারাডের সূত্রাবলী, এরপর চলে আসছে তড়িৎচুম্বকীয় আবেশ। তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা কি ছিল? আমরা এমন এই তড়িৎচুম্বকত্বতে দেখেছিলাম যে কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে তার রাখলে সেই তারের উপর একটা বল কাজ করে। তো কি হচ্ছে? চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠাই তাহলে এই পরিবাহীর উপর একটা বল কাজ করছে, এবং সেটার মাধ্যমে নিশ্চয়ই ঘোরাতেও পারি। এখানে বলছে তুমি এবার বাইরে থেকে আর তড়িৎ শক্তি পাঠিও না, তুমি একটা কাজ করো, তুমি আমার তড়িৎ শক্তি তৈরি করবে। তুমি আর তড়িৎ শক্তি তৈরি করবে, তোমার এই একটা কয়েল আছে, তুমি সামনে একটা চুম্বককে নিয়ে আসো। এই কয়েল আছে, তুমি সামনে চুম্বককে নিয়ে আসো, তুমি দেখবে এর মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে যাচ্ছে। পুরো উল্টো, ওখানে তুই কারেন্ট দিচ্ছিস, জিনিস ঘুরছে, এখানে তুই ঘোরাবি, কারেন্ট তৈরি হবে। ওখানে কারেন্ট দিচ্ছিস, পরিবাহীর উপর বলের কাজ করছে, এখানে তুই পরিবাহীকে অলরেডি তুই ধাক্কাধুক্কি মারছিস, মানে তুই চুম্বককে নিয়ে সামনে আছিস বা যে কুণ্ডলীটা আছে তাকে নিয়ে সামনে পিছনে করছিস, আর কারেন্ট আপনা আপনি তৈরি হচ্ছে। তো ঠিক মোটরের কিন্তু উল্টো প্রিন্সিপালি কিন্তু আমার তড়িৎ চুম্বকীয় আবেশে থাকছে। তড়িৎ চুম্বকীয় আবেশ তড়িৎ সৃষ্টি করছে, তড়িৎ সৃষ্টি করছে।
তো এখানে ফ্যারাডের সূত্রগুলো ইম্পর্টেন্ট। সবার প্রথমে আসছে প্রথম সূত্র, কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়। খুব ইম্পর্টেন্ট, আমার তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের দুটো সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে। বলছে কি, কোন কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহ। স্যার চৌম্বক প্রবাহ মানে কি, কারোর যদি প্রশ্ন থাকে, এই যে ধর চুম্বক বলরেখা হয় না, এই নর্থ থেকে বেরোচ্ছে সাউথে ঢুকছে, তুই যত ওর কাছে যাচ্ছিস তত বেশি চুম্বক বলরেখা ওই কুণ্ডলীটার মধ্যে দিয়ে যাচ্ছে, যত ওর থেকে দূরে চলে যাচ্ছিস তত কম চুম্বক বলরেখার মধ্যে দিয়ে যাচ্ছে। তো ওটাই বলছে চুম্বক প্রবাহ মানে তোমার ওই কুণ্ডলী বা তোমার যে তার যার মধ্য দিয়ে তুমি তড়িৎ প্রবাহ করাতে চাইছো তার মধ্যে দিয়ে যে চুম্বক বলরেখা যাচ্ছে সেই সংখ্যাটা যদি চেঞ্জ হয় তাহলেই তড়িৎচালক বল আবিষ্ট হবে। কারণ দেখ, তড়িৎচালক বল ছাড়া তো তড়িৎ প্রবাহ হতে পারে না, একটা তড়িৎচালক বল লাগেই। আগের দিনে আমরা অনেক আলোচনা করেছি এই নিয়ে। তো ওটাই বলছে যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, মানে চৌম্বক বলরেখা বেশি হচ্ছে না কম হচ্ছে সেটার পরিবর্তন হলে তখনই তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং ততক্ষণই সেটা থাকবে যতক্ষণ প্রবাহের পরিবর্তনটা থাকবে। মানে ধর এই আমি এসে দাঁড় করিয়ে দিলাম, কোনো মুভমেন্ট হচ্ছে না, তাহলে কিন্তু আমার যে তড়িৎ প্রবাহ কারেন্ট জিরো হয়ে যাচ্ছে। তার মানে চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ স্থায়ী হবে ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বল থাকবে। বলছে ঋষভ বলছে স্যার ডিসি মোটরের পিকচার করতে হবে, টেস্ট পেপার আছে। না ঋষভ, ডিসি মোটরের পিকচার লাগবে না, ডিসি মোটরের পিকচার লাগবে না। আচ্ছা, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, কোন কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। এটা দ্বিতীয় সূত্র। বলছে যে কতটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, ওর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। তার মানে যত তাড়াতাড়ি পরিবর্তন করবে, মানে তুমি যত তাড়াতাড়ি মুভমেন্ট করবে, কয়েলটার সামনে যত তাড়াতাড়ি ম্যাগনেটকে আনবে দূরে নিয়ে যাবে, ম্যাগনেটকে আনবে দূরে নিয়ে যাবে, তত বেশি তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। যত আস্তে আস্তে করবে তত আস্তে তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে, এটা দ্বিতীয় সূত্র। আচ্ছা, এখানে লেঞ্জের সূত্র আসছে, এখানে লেঞ্জের সূত্র আছে। লেঞ্জের সূত্রটাও কিন্তু সকলকে মাথায় রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুবই। লেঞ্জের সূত্র, আচ্ছা লেঞ্জের সূত্র স্যার কি বলছে, তড়িৎচুম্বকীয় আবেশের যে প্রথম দুটো সূত্র ফ্যারাডের, এই দুটো সূত্র মেনলি তোমাকে বলছে, প্রথমটায় বলছে যে কখন তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, যখন চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। দ্বিতীয় সূত্র বলছে সেই তড়িৎচালক বলের মানটা কত, বলছে যত তাড়াতাড়ি তুমি পরিবর্তন করবে পরিবর্তনের হারের সমানুপাতিক, যত তাড়াতাড়ি পরিবর্তন করবে তত বেশি মান হবে। লেঞ্জের সূত্র দিক বলছে, দিক বলছে মানে ও কি বলতে চাইছে আমি একটু বুঝিয়ে দিই। যে ধর আমি এই ম্যাগনেটকে নিয়ে আসছি এই কয়েলের সামনে, বলছে তুমি যখন এদিকে নিয়ে তখন কারেন্টটা কোন দিকে হবে, কারেন্টটা কি এইদিকে ফ্লো হবে না কারেন্টটা এইদিকে ফ্লো হবে, কি করে বুঝবে? তো আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ লেঞ্জের সূত্র কি করছে, কোন সূত্রটা কি কাজ করছে সেটা যেন মাথায় থাকে। আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্ণয় করছে, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ লেঞ্জের সূত্র নির্ণয় করছে। আচ্ছা, এবার সেটা আমরা কি করে হবে, বলছে যে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় আবিষ্ট প্রবাহ মাত্রা সর্বদা সেই কারণকে বাধা দেয়। এটাই লেঞ্জের সূত্র। যে কারণে সৃষ্টি হচ্ছে সেটা সৃষ্টির কারণকে বাধা দেবে। স্যার বুঝতে পারলাম না, বুঝিয়ে দিচ্ছি, দেখ সিম্পল ভাবে বোঝ। এই নর্থ পোল এই সাউথ পোল, সামনে কয়েল রাখা আছে, তুই বললি স্যার আমি ম্যাগনেটটাকে নিয়ে সামনে যাব, অবশ্যই তুই জানিস ম্যাগনেটকে নিয়ে সামনে গেলে এখানে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। আচ্ছা, কোন দিকে তড়িৎ প্রবাহ হবে একটু বোঝার চেষ্টা করি। তুই নর্থ পোলকে সামনে নিয়ে যাচ্ছিস, লেঞ্জের সূত্র কি বলেছে, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। তাহলে ও দেখছে ওর সামনে উত্তর মেরু আসছে, ও চাইবে আমি উত্তর মেরু আসতে দেবো না, আমি বাধা দেবো। তাহলে উত্তর মেরু আসছে, আমি উত্তর মেরুকে বাধা দিতে চাই। উত্তর মেরুকে বাধা দেবো কি করে, যদি কোনো কয়েল চায় সামনে উত্তর মেরু আসছে উত্তর মেরুকে বাধা দিতে চায়, তাহলে তাকেও সামনে উত্তর মেরুই বানাতে হবে, হ্যাঁ কি না? একদম, তাকেও সামনে উত্তর মেরু বানাতে হবে। তাহলে উত্তর মেরু তাকে বানাতে হবে। স্যার উত্তর মেরু কি করে বানাবো, একটু আগে শিখিয়েছিলাম না,
যদি কোনো দিকে তড়িতের প্রবাহটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় সেটাই কিন্তু উত্তর মেরু। আচ্ছা, তার মানে ওকে ওই দিকটায় এই দেখ ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ করতে হবে যাতে এইদিকে উত্তর মেরু হয়। এটাই কনসেপ্ট। অবভিয়াসলি একটা কয়েলের তুই যদি এই দিকটায় দেখিস ঘড়ির কাঁটার বিপরীতে, মানে এই দিকটা হয়তো নর্থ পোল লাগে, এই দিকটা আপনার সাউথ পোল হয়ে যাচ্ছে না। তুই ধর এদিক দিয়ে নর্থ পোলকে আনছিস, ভালো করে দেখ, তুই এদিক দিয়ে এই আমার এই যে ছুচলো মুখটা এটা হলো নর্থ পোল নিয়ে আসে, তারপরে এই জায়গাটা নর্থ পোল তৈরি হবে, তখন এই জায়গাটা অটোমেটিক্যালি সাউথ পোল হয়ে যাচ্ছে। এটা হলো মেন গল্প, এটা হলো মেন ফান্ডা। তো তোদের দেবে না কোন দিক, তোদের এরকম কোনো পিকচার মার্কা ডায়াগ্রাম দেবে না, ক্লাস 12 লেভেলে এইগুলো মেনলি লাগে। বাট আমি তোদের শেখানোর জন্য জাস্ট বললাম, তোদের কিন্তু লেন্সের সূত্রটা জানলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, লেন্সের সংরক্ষণ সূত্র মনে রাখবি, শক্তির নিত্যতা সূত্রের একটা রূপ, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেন্সের সংরক্ষণ সূত্র কিন্তু শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। হ্যাঁ, আগের ইয়ারে আসছিল, তাও আমরা এটা মনে রাখবো। একটা জিনিস আমি এখানে বলে দিই, 1 মিনিট, একটা জিনিস এখানে বলে দেওয়া খুব দরকার। হ্যাঁ, এই প্রশ্নটা আমি বলছি, সবাই একটুখানি রেকর্ডিং থেকে লিখে নিস। লেন্জের সূত্রটি শক্তির সংরক্ষণ নীতির সমর্থক। লেন্জের সূত্রটি শক্তির সংরক্ষণ নীতির সমর্থক। আমি বলছি, তোরা একেবারে এখন লিখতে পারবি না, কিন্তু পরে রেকর্ডিং থেকে বা পরে ক্লাসটা থেকে আরেকবার লিখে নিস। কি বলছি যে, মানে আমি এক্স্যাক্টলি ভাষাটা বলে দিচ্ছি যাতে তোদের লেখাতে কোনো প্রবলেম না হয়। যে তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনা থেকে জানা যায় যে কোনো চুম্বক ও কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে কুণ্ডলীতে একটি তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। পরীক্ষা করে দেখা গেছে কুণ্ডলীর কাছে কিংবা এর থেকে দূরে চুম্বককে নিয়ে যেতে হলে সর্বদাই বাধার সম্মুখীন হতে হয়। ফলে চুম্বক ও কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখতে হলে এই বাধার বিরুদ্ধে কার্য করতে হয়। এই কার্যই কুণ্ডলীতে তড়িৎ শক্তি রূপে আত্মপ্রকাশ করে, অর্থাৎ শক্তি সংরক্ষণ নীতিটি বজায় থাকে। এবং লেন্জের সূত্রেও কিন্তু তা বলা হয়েছে, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমনই হবে যেন তা বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেবে। আমি জাস্ট এটা পড়ে গেলাম, এটা যেন তোর খাতায় থাকে, পরে আস্তে আস্তে শুনে শুনে লিখে দিস। আমি একবার জিনিসটা, হ্যাঁ ইম্পর্টেন্ট, আমি একবার জিনিসটা শুধুমাত্র বুঝিয়ে দিই। জিনিসটা বোঝানোটা হলো খুব সুন্দর। বলছে লেন্জের সূত্র কেন শক্তি সংরক্ষণ নীতিকে সমর্থন করে। দেখ, লেন্জের সূত্রে কি বলেছে, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যে সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। আমি ধরে নিলাম যদি লেন্জের সূত্র ভুল, বাধা দেবে না, তাহলে সাপোর্ট করবে। বাধা দেবে না মানে কি বল আমায়, বাধা দেবে না মানে সাপোর্ট করবে, সাপোর্ট করবে। আচ্ছা, সাপোর্ট করা মানে কি? সাপোর্ট করা মানে আমার এইদিকে উত্তর মেরুটা ওর সামনে আসছে, ও বলবে আয় বাবা আয়, তার মানে উত্তর মেরুকে নিজের দিকে টানবে, তার মানে বেসিক্যালি এদিকে দক্ষিণ মেরু বানাবে। যদি লেন্জের সূত্র মানে যদি শক্তি সংরক্ষণ নীতিকে সমর্থন না করে, তার মানে বেসিক্যালি কি ওকে সাপোর্ট করছে। লেন্জের সূত্র আমাকে বলেছে অপোজ করছে যে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ তার সৃষ্টির কারণকে বাধা দেবে। যদি বাধা না দিত, আমি জাস্ট ওভাবে অন্যভাবে ভাবাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, তাহলে ওকে সাপোর্ট করতো। বাধা না দিলে ওকে নিজের দিকে টেনে নিত। এবার নিজের দিকে টেনে, স্যার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো তোর এইখানে কয়েল আছে, তোর এখানে ম্যাগনেট আছে, তুই ম্যাগনেটটাকে হালকা ঠেললি, এখানে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো। যদি আমি ধরে নিই লেন্জের সূত্র ভুল, তাহলে ও ওকে সাপোর্ট করবে, তার মানে ওকে নিজের দিকে টেনে দেবে। তার মানে কেসটা হবে ও এবার ওকে নিজের দিকে টানবে। এবার আর তোকে বাইরে থেকে ঠেলতে হচ্ছে না, ভালো করে বোঝ। তুই প্রথমে শুধু ঠেললি, হালকা ঠেললি, তারপর ওকে নিজের দিকে টানছে এবং তার জন্য আবার তড়িৎ প্রবাহ হচ্ছে। তুই ভাব, ও নিজে ওকে টানছে, তার জন্য আবার তড়িৎ প্রবাহ হচ্ছে। আরে সাবাস, আপনি শক্তি সৃষ্টি হয়ে যাচ্ছে। বাইরে থেকে কেউ কিছুই করলো না, ও নিজেই ওকে টানছে, আবার ও নিজেই তার জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টি করে দিচ্ছে। এটা কি হতে পারে? শক্তির সৃষ্টি বা ধ্বংস কি সম্ভব? এটাই তো শক্তি সংরক্ষণ নীতির বিরুদ্ধে। সেই কারণেই বলছে ওকে বাধা দেবে। বাধা দেওয়াটা খুব দরকার। কেন? যখনই এদের মধ্যে একটা বাধা থাকছে, তো সেই বাধার বিরুদ্ধে আমরা কার্য করছি। ও
ওকে বাধা দিচ্ছে, আমি তার বিরুদ্ধে কার্য করছি, ওই কার্যটাই আমি যত বেশি কার্য করব ওই কার্যটা এর মধ্যে তড়িৎ শক্তি রূপে আত্মপ্রকাশ করবে। তো আমি যত বেশি কার্য করব তত বেশি তড়িৎ শক্তি উৎপন্ন হবে। তাই বলছে বাধা দেওয়াটা দরকার, তাই জন্য লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ নীতিকে সমর্থন করছে। বুঝতে পেরেছিস? ওটারই আমি কথাটা বলে দিয়েছি না। শক্তির নিত্যতা সূত্রতেও হ্যাঁ আমি মনে করি লেঞ্জের সূত্র লিখে দেওয়া ভালো। সকলে বুঝতে পেরেছিস? ওকে, তো এবার আমাদের আরো কিছু ছোটখাটো জিনিস ছুটকা ছাটকা। একমুখী ও পরিবর্তী তড়িৎ প্রবাহের প্রাথমিক ধারণা। তোরা জানিস একমুখী প্রবাহ মানে আমার ডিসি কারেন্ট। এটা আগেও বলা হয়েছে যে একই দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, একই মানের তড়িৎ প্রবাহ হয় কোষের ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে, তাকে আমরা বলা হচ্ছে সমপ্রবাহ। আর স্থির মানের একমুখী তড়িৎ প্রবাহটাই আমরা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ বলি। আর একটা নির্দিষ্ট সময় অন্তর যে তড়িৎ প্রবাহ মাত্রা বারবার অভিমুখ পরিবর্তন করে এবং এর সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমিকভাবে মান পরিবর্তন হয় তাকে পরিবর্তী প্রবাহ বলে। এই যে পরিবর্তী প্রবাহের গ্রাফ দেওয়া আছে, সমপ্রবাহেরও গ্রাফ দেওয়া আছে। তো এটা জাস্ট মাথায় রাখবি, সংজ্ঞাটা কাজে লাগবে। আচ্ছা, ডিসি অপেক্ষা এসির সুবিধা, এটা একটু ভালো করে পড়ে নিবি। ডিসি অপেক্ষা এসির সুবিধা কি? পাওয়ার স্টেশন থেকে অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ডিসি উৎপাদিত হলে বন্টনের দূর এর ভোল্টেজ বাড়িয়ে প্রবাহ মাত্রা কমানো সম্ভব হতো না। ফলে উচ্চ প্রবাহের দরুন জুল ক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়ে সঞ্চালক লাইনে প্রচুর পরিমাণ তড়িৎ শক্তি তাপশক্তি হিসাবে নষ্ট হতো। তো অবভিয়াসলি জিনিসটা এখন তোরা বুঝবি না, কিন্তু আমি তোদের একটু ছোট করে বলে রাখি। আমাদের কিন্তু যে জেনারেটর, যে পাওয়ার জেনারেটিং স্টেশন, যেমন ধর কোলাঘাট তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা দামোদর ভ্যালি কর্পোরেশনের জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এইগুলোতে কিন্তু এসি তৈরি হচ্ছে, ডিসি তৈরি হচ্ছে না। কি তৈরি হচ্ছে? এসি। এসি কে তৈরি করছে? জেনারেটর। এই জেনারেটর কোন প্রিন্সিপালে চলে? এই একটু আগে পড়ে এলাম, তড়িৎচুম্বকীয় আবেশ, ওই প্রিন্সিপালে চলে। তড়িৎচুম্বকীয় আবেশের প্রিন্সিপালে কিন্তু জেনারেটর চলে। যে আমরা কি করছি, আমরা তড়িৎচুম্বকীয় আবেশে কি শিখলাম বল না? আমরা তো তড়িৎ শক্তি সৃষ্টি করা শিখলাম। এটা তো যুগান্তকারী ঘটনা ছিল, তড়িৎ শক্তি সৃষ্টি করা শিখলাম। আমি মোটরে কি করছিলাম? মোটরে আমরা কারেন্ট দিচ্ছিলাম, তার জন্য জিনিসটা ঘুরছিল। এখানে আমরা কারেন্ট তৈরি করছি। বলছে তুমি যদি দুটো চুম্বকের মাঝখানে, এই চুম্বকের মাঝখানে এই নর্থ পোল সাউথ পোল, তার মাঝখানে একটা কয়েলকে তুমি ঘুরিয়ে দাও। স্যার ঘোরাবো কি করে? ওখানেই খেলা। তুমি জল দিয়ে ঘুরিয়ে দাও, তাহলেই জলবিদ্যুৎ। তুমি যদি যখনই কয়েলকে ঘুরিয়ে দেবে, ওর মধ্যে যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে আর এখানে তড়িৎ শক্তি সৃষ্টি হবে। তো তুমি যদি জল দিয়ে ঘোরাও, ওটাই জলবিদ্যুৎ। তুমি যদি বায়ু দিয়ে ঘোরাও, তাহলে ওটাই বায়ু বিদ্যুৎ। তুমি যদি কয়লা পুড়িয়ে যে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপে জলকে স্টিমে পরিণত করে সেই স্টিম দিয়ে ঘোরাও, তাহলে ওটাই তাপ বিদ্যুৎ। তুমি যদি ভূগর্ভ থেকে উৎপন্ন তাপ দিয়ে জলকে স্টিমে পরিণত করে ঘোরাও, তার মানে ওটাই ভূতাপ শক্তি। তুমি যে আমাদের পরিবেশের যে শক্তির উৎস ব্যবহার করে ঘোরাবে, সেই বিদ্যুৎ। তার মানে বেসিক প্রিন্সিপালটা, ইলেকট্রিসিটি তৈরির বেসিক প্রিন্সিপালটা কিন্তু আমাদের ফ্যারাডে দিয়ে গেছে। এবার আমরা ওটা জল দিয়ে ঘোরাই, আমরা বায়ু দিয়ে ঘোরাই, আমরা কয়লা দিয়ে তাপ উৎপন্ন করে সেই তাপ দিয়ে জলকে স্টিমে কনভার্ট করে সেই স্টিম দিয়ে ঘোরাই, বা ভূগর্ভ থেকে তাপ নিয়ে সেই তাপ দিয়ে জলকে স্টিমে কনভার্ট করে সেইটা দিয়ে ঘোরাই। ম্যাটার করছে না, মেন প্রিন্সিপাল ফ্যারাডে দিয়ে গেছে। এবং এই প্রসেসে যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে, কারেন্ট, ওটা কিন্তু এসি কারেন্ট। এসি কারেন্টের অনেক সুবিধা আছে। এসি কারেন্টের তুই ভোল্টেজ ইচ্ছা মতো চেঞ্জ করে অনেক দূর পর্যন্ত পাঠাতে পারিস, এতে শক্তির অপচয় খুব কম হয়। স্যার কেন হয়? কেন হয় স্যার? এসি কি এরকম হঠাৎ করে চেঞ্জ করা যায় কি করে? ওই জিনিসগুলো বাবা ক্লাস 12-এ আছে। আমি জাস্ট বলবো মনে রেখে দে, একদম সিম্পল মনে রেখে দে। ডিসি থেকে এসি ব্যবহারের সুবিধা বেশি। স্যার আমাদের ঘরে কি ডিসি চলে না এসি? আমাদের ঘরে কিন্তু ডিসি চলছে, আমাদের ঘরে এসি আসছে না। এসি আসছে মেন তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে, আমাদের ঘর অবধি এসি আসছে, কিন্তু ঘরে ডিসি চলছে। এটা যেন মাথায় থাকে। এসি উৎপাদন ও বন্টন ডিসি উৎপাদনের তুলনায় সহজ এবং কম ব্যয়বহুল, এটা হলো সেকেন্ড কারণ। বৈদ্যুতিক জেনারেটর একটু আগেই বললাম, যে যন্ত্রের সাহায্যে তড়িৎচুম্বকীয় আবেশকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তরিত করা হচ্ছে। জল দিয়ে ঘোরাচ্ছিস মানে জলের শক্তি, যান্ত্রিক শক্তি। তো ব্যাপারটা এটাই। ঘরে ডিসি কিভাবে হচ্ছে, এক প্রকার যন্ত্র হয়, তাকে বলে রেকটিফায়ার বা একমুখী কারক, যারা কি করে এসিকে ডিসিতে কনভার্ট করে দেয়। এসিটা সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এবং ডিসিটা বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানোর জন্য বেশি গুরুত্বপূর্ণ। ডিসি বললাম তো, ঘরের তড়িৎ ডিসি।
ঠিক আছে, জেনারেটরের মূলনীতি মাথায় রেখে দিবি। জেনারেটর একটা কুণ্ডলীকে একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আবর্তন করানো হয়, ফলে কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে এবং তার ফলে কুণ্ডলীটির প্রান্তদ্বয়ের মধ্যে একটি তড়িৎচালক বলের সৃষ্টি হয়। তাই ডায়নামো তড়িৎ উৎস হিসাবে কাজ করে। কুণ্ডলীটির প্রান্তদ্বয়ের মধ্যে লোড রোধ যোগ করা হলে এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই মূলনীতি মাথায় রাখবি, ইম্পর্টেন্ট। জেনারেটরের মূলনীতি আর মোটরের মূলনীতি। এই যে তাপবিদ্যুৎ আর জলবিদ্যুৎ উৎপাদনের মূলনীতি ওই যে তোকে বলে এলাম। তাপবিদ্যুৎ মানে কি, কয়লা পোড়ালো, তাপ উৎপন্ন হলো, ওই তাপ দিয়ে জলকে স্টিমে কনভার্ট করলো, ওই স্টিম দিয়ে যে ইঞ্জিন, ওই যে মেন টারবাইন, এই যে টারবাইন আছে, এই টারবাইন ঘুরিয়ে দিল, ওটা ঘুরলো, তাই জন্য চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে। এই যেখানে দেখ, এই চুল্লি দিয়ে জলকে স্টিমে কনভার্ট করছে, ওই স্টিমটা গিয়ে কিন্তু ঘোরাচ্ছে, ওই কয়েলটা ঘুরছে, চুম্বক ক্ষেত্রের মধ্যে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এটাই আমাদের তাপবিদ্যুৎ উৎপাদন। জলবিদ্যুৎ উৎপাদনেও তাই, জল ঘোরাচ্ছে, ওই জিনিসগুলোই কিন্তু এখানে বলা আছে জাস্ট। জলবিদ্যুৎ উৎপাদনেও জল ঘোরাচ্ছে, এই যে বাঁধ এরকম ধরছে, এখানে স্লুইস গেট খুলে দিলে এই জলটা গেল, টারবাইনকে ঘোরালো, ইলেকট্রিসিটি তৈরি হয়ে গেল। ওই ইলেকট্রিসিটি সব জায়গায় আস্তে আস্তে সরবরাহ হচ্ছে। বেসিকটা ওটা, এদের জাস্ট ধারণাটা জানলেই হবে, আর বেশি কিছু জেনে এখানে লাভ নেই। আচ্ছা, এবার কিছু গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনী আছে। গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনী, ডোমেস্টিক ইলেকট্রিক্যাল সার্কিট। সেখানে সবার প্রথমে যে জিনিসটা আছে সেটা হলো সুইচ। বর্তনীতে তড়িৎ প্রবাহ ইচ্ছা মতো চালু বা বন্ধ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রই হলো সুইচ। আমরা জানি যে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ডিজাইনের সুইচ হয়। এক হয় একক মেরু সুইচ আর এক হয় দ্বিমেরু সুইচ। এগুলোর কাজ ফাজ অত কিছু লাগবে না, জাস্ট জেনে রাখা আর কি। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই, আমরা যে সুইচগুলো মেনলি আমাদের ঘরে ব্যবহার করছি, মানে ধর ফ্যান চালানোর জন্য, মানে ফ্যান চালানোর জন্য, লাইট জ্বালানোর জন্য, সেই সুইচগুলো সবই একক মেরু সুইচ। এবং এই সুইচগুলো কোথায় লাগানো থাকে? লাইভ তারে লাগানো থাকে, মাথায় রাখতে হবে। সুইচ কোথায় লাগানো থাকবে? লাইভ তারে লাগানো থাকবে। এবং যে দ্বিমেরু সুইচ হয় সেটা লাইভ তার আর নিউট্রাল তার দুটোকেই, উভয়কেই একসাথে বিচ্ছিন্ন করে। স্যার দ্বিমেরু সুইচ কোনটা? ওই যে বাড়ির যে মেন ফিউজ টিউজ হয় দেখবি, ওই দুম করে উপরে তুলে দেয়, সবাই সব কিছু জ্বলে যায়, বন্ধ করে দেয়, সব কিছু বন্ধ হয়ে যায়, ওগুলো হলো দ্বিমেরু সুইচ। ঠিক আছে, আমরা যে সুইচগুলো নর্মালি ইউজ করি সেগুলো সবই একক মেরু সুইচ। ব্যাস, আর বেশি জেনে লাভ নেই। সকেট। সকেট হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত দৃঢ় সংলগ্ন একটি বস্তু যার মধ্যে প্লাগ আটকানো হয় এবং সকেটে 3টে ছিদ্র থাকে। আমরা জানি সকেটে 3টে ছিদ্র থাকে, এরকম 5টাও থাকে কোনো কোনো ক্ষেত্রে, ওই 2টো আর 3টের একসাথে কানেকশন করানোর জন্য ওরকম করা হয়, মানে 2টো হিসাবে ইউজ করা যায়, 3টে হিসাবে ইউজ করা হয়। তো মনে রাখবি এইখানটা হলো আর্থ, এটা একটু মোটা হয়। ঠিক আছে, এটা হলো আর্থ, বাঁ দিকেরটা দিয়ে লাইভ আর ডান দিকেরটা নিউট্রাল, সরি ডান দিকেরটা লাইভ আর বাঁ দিকেরটা নিউট্রাল। ঠিক আছে, এটা হলো সকেটের 3টে জিনিস। সকেটের ওপরের বড় ছিদ্রটি আর্থ কানেকশনের জন্য, ডান দিকের ছিদ্রটি লাইভ তারের এবং বাম দিকের ছিদ্রটি নিউট্রাল তারের কানেকশনের জন্য ব্যবহার করা হয়। এই ই এল আর এন লেখা হয়। লাইভ তার, এবার এই 3 ধরনের তার। লাইভ তারের মধ্যে দিয়ে মেন মনে রাখবি কি, বিদ্যুৎ উৎপাদন ও বন্টন কেন্দ্র থেকে গৃহে তড়িতের সরবরাহ হয় যে তারের মাধ্যমে, তাই হলো লাইভ তার। মানে আমার কাছে একটা ছবি আছে, আমি ছবিটা দেখাই তাহলে সব থেকে বেশি ভালো হয় আই থিঙ্ক। এই যে মেন, এই যে এটা হলো আমার মেন সুইচ। এখান থেকে যাদের মাধ্যমে আমার তড়িৎ প্রবাহটা আসছে, এই যে নিয়ে আসছে সে হলো লাইভ তার, এই যে এল দিয়ে লেখা আছে, যে নিয়ে আসছে সে হলো লাইভ তার। আর একটা বর্তনী কি, এই একটা যন্ত্রধর, এই ব্যাটারি, তো একজন নিয়ে আসছে, একজন আবার ফেরত নিয়ে চলে যাচ্ছে। যে তারটা কারেন্ট নিয়ে আসছে সেটা হলো লাইভ তার, আর যে কারেন্ট ফেরত নিয়ে যাচ্ছে সেটা হলো নিউট্রাল তার। এই যে কারেন্ট ফেরত নিয়ে চলে যাচ্ছে সেটা হলো নিউট্রাল তার। ঠিক আছে, এই যে তারের মাধ্যমে বিদ্যুৎ আসছে ঘরে, এতে 220 ভোল্ট বিদ্যুৎ থাকে, মনে রাখতে হবে, কারণ এটা একদম আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে কারেন্ট নিয়ে আসছে। বৈদ্যুতিক যন্ত্রের নমনীয় কেবিলে লাইভ তার করা থাকে। পূর্বে এই যে, হ্যাঁ এইটা মনে রাখবি, পূর্বে লাইভ তারের অন্তরকের রং লাল ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তারকে বাদামি দ্বারা চিহ্নিত করা। এই কালারটা মনে রাখবি লাইভ তারের। লাইভ তার জিনিসটা কি কাজ করছে এবং তার কালার। আগে লাল ব্যবহার করা হতো, এখন বাদামি ব্যবহার করা হয়। আমি ছবিটা বড় করে দিচ্ছি, দাঁড়া,
এই জিনিসগুলো বলে নিই, জাস্ট হয়ে এসছে আমাদের রিভিশন হয়ে এসছে। এবার আমরা ডাইরেক্ট সাজেশনে চলে যাব। নিউট্রাল তার, নিউট্রাল তারটিও বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ করা হয় এবং তারটি ব্যবহার করা হয় বর্তনী সংযোগ সম্পূর্ণ করার জন্য। ওই যেটা বললাম, লাইভ নিয়ে আসছে, নিউট্রাল আবার ফেরত দিয়ে চলে যাচ্ছে। তো বৈদ্যুতিক সংযোগটাকে সম্পূর্ণ করার জন্য এই নিউট্রাল তার ব্যবহার করা হচ্ছে এবং এর যে ভোল্টেজ থাকে এটা 0 ভোল্টে থাকে, ওটা 220 ভোল্ট, এটা 0 ভোল্ট। কোনো বৈদ্যুতিক যন্ত্রটিকে বর্তনীতে সংযুক্ত করা হলে তড়িৎ প্রবাহ লাইভ তার থেকে যন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে নিউট্রাল তারের মাধ্যমে আবার বিদ্যুৎ কেন্দ্রে ফিরে যায়। আগে এর রং কালো করা হতো এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বর্তমানে এই তারের রং হালকা নীল করা হয়। তো আগে কালো ছিল, এখন হালকা নীল করা হয়। পূর্বের আর নতুন দুটোই মনে রাখবি সুব্রত। আর্থ তার, আর্থ তার কেবলমাত্র নিরাপত্তার কারণেই ব্যবহার করা হয়। ধাতব ঢাকনার সাথে যুক্ত বৈদ্যুতিক যন্ত্রে সাধারণত এই তারের ব্যবস্থা থাকে। মেনলি কি, এই একটা যন্ত্র, এর মধ্যে দিয়ে এদিক দিয়ে লাইভ আসছে, এদিক দিয়ে নিউট্রাল যাচ্ছে। কোনো কারণে যন্ত্রের মধ্যে কোনো প্রবলেম থাকলে কিছু চার্জ এর মধ্যে তো জমে থাকে, এরকম চার্জ জমে থাকলে এটা যেতে পারলো না। এবার কি হবে, তুই ধর সুইচ ফিচ বন্ধ করে দিয়েছিস, এবার তুই যন্ত্রটা হাত দিলি, তুই যেই হাত দিবি আমাদের শরীরটা হলো সুপরিবাহী, তো আমাদের শরীরের মধ্যে দিয়ে চার্জটা চলে যাবে, তো তখন আমরা শক খাবো। যাতে এই প্রবলেমটা দূর করা যায়, এই যন্ত্রের ধাতব ঢাকনা থেকে একটা তারকে মাটি অবধি পাঠিয়ে দেওয়া হয়। এই তারটাকে বলা হচ্ছে আর্থ তার। আর্থ কেন বলা হচ্ছে, মাটির সাথে কানেকশন আছে, ভূসংযোগ আছে, সেই জন্য এটাকে আর্থ তার বলা হচ্ছে। তো এখানে কি হচ্ছে, যে এক্সট্রা আধান সঞ্চিত থাকছে, ওই আধানটাই তারের মাধ্যমে মাটিতে চলে যাচ্ছে। যে এক্সট্রা আধান সঞ্চিত থাকছে, ওই আধানটা এই তারের মাধ্যমে মাটিতে টাটা বাই বাই হয়ে যাচ্ছে। তো আমাদের শক খাওয়ার সম্ভাবনা দূরীভূত হচ্ছে। এই যে কোনো কারণে, দেখ এখানে লেখা আছে কোনো কারণে আর্থ তার কেন ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তুই দেখবি আমরা সাজেশনেও বারবার দেখতে পারবো। কোনো কারণে বর্তনীতে সংযুক্ত যন্ত্রে কোনো ত্রুটি হলে লাইভ তারের সঙ্গে ধাতব ঢাকনার বৈদ্যুতিক সংযোগ স্থাপিত হয়, ফলে লাইভ তার থেকে আর্থ তারে প্রচুর তড়িৎ প্রবাহ যায়। তখন বর্তনীতে শ্রেণীতে যুক্ত ফিউজ গলে গিয়ে বর্তনী থেকে যন্ত্রটিকে বিচ্ছিন্ন করে এবং দুর্ঘটনা রোধ করে। পূর্বে আর্থ তারের অন্তরকের বর্ণ সবুজ করা হতো, আর বর্তমানে সবুজ বা হলুদ করা হয়। পূর্ব আর বর্তমান উভয় ক্ষেত্রে কিন্তু রংটা মনে রাখবি। মেন সুইচ, মেন সুইচ ওই যে বলেছি দ্বিমেরু সুইচ হয়, একসাথে লাইভ আর নিউট্রালের কানেকশন বন্ধ করে দেয়। এটা মেন ব্যবহার করা হয়, মেন সুইচ গৃহে সরবরাহিত ক্ষমতাকে বিভাজিত করে নিরাপদ ফিউজের মাধ্যমে সহকারী বর্তনীগুলোতে সরবরাহ করে। আর অত জেনে লাভ নেই। গৃহস্থালীর একটা আমাদের ছবি, এই হলো আমার ছবিটা, দেখতে পাচ্ছিস, এই আমার মেন সুইচ, এই মেন সুইচ থেকে আসছে। আচ্ছা ফিউজ, একটা জিনিস মাথায় রাখবি, ফিউজ কিন্তু লাইভ তারে লাগানো হয়, ফিউজ কিন্তু লাইভ তারে লাগানো হয়। দেখ এই লাইভের উপর কিন্তু ফিউজ আছে, ঠিক আছে। এই হলো পাখার সুইচ, এইটা কিন্তু আমার মেন সুইচ। এই দেখ একসাথে লাইভ আর নিউট্রালকে ছিন্ন করে দিতে পারে, তাই জন্য এটাকে দ্বিমেরু সুইচ বলে। আর এরা শুধুমাত্র লাইভকে ছিন্ন করতে পারে, তাই এরা একমেরু সুইচ। এটা হলো আমার 3 পিন প্লাগ, এগুলো সবই আমার 3 পিন প্লাগ। এই যে এখান দিয়ে আমার বাল্ব কানেকশন আছে। এবার দেখ সবার ক্ষেত্রে কিন্তু আর্থ তার লাগে না। মেনলি কি হয়, যেগুলো খুব হাই পাওয়ার নেয়, যেমন এসি বা যেমন ধর চিমনি বা গিজার বা কম্পিউটার, যেগুলো খুব হাই পাওয়ার নেয়, তাদের ক্ষেত্রে আর্থ তার লাগে, কারণ তারা বেশি চার্জ কনজিউম করে রাখতে পারে, সেটা আমাদের শরীর দিয়ে গেলে আমরা শক খাওয়ার সম্ভাবনা থাকে। অল্প স্বল্প চার্জ যাদের থাকে, যেমন চার্জার, টিভি, সেগুলোতে আমাদের আর্থিংয়ের প্রয়োজন হয় না, ঠিক আছে। আর উৎস হিসাবে একটা মানে উৎস তো মানে এইখান থেকে আসছে, এটা হলো আমাদের সেই 220 ভোল্ট, 220 ভোল্টের বৈদ্যুতিক সরবরাহ, যেটা আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আসছে, ঠিক আছে। তো এই আমাদের রিভিশন হয়ে গেল। তো আশা করি রিভিশন মোটামুটি তোদের সকলের মোটামুটি ক্লিয়ার। তো অবশ্যই বই আর একবার দেখতেই হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মেন যে জায়গাগুলো দেখতে হবে সেটা ক্লিয়ার। তো আমি ওই মেন জায়গার বেশি কিন্তু আমি আর দেখবো না, মানে এটা আমি তোদেরকে বলছি, তোদের মাইন্ডসেট যেন এরকম থাকে, আমি মেন জায়গার বেশি দেখবো না। আর বল, সকলে রিপ্লাই কর। আমাদের কিন্তু তড়িৎ, আমাদের প্রবাহী তড়িৎ চ্যাপ্টারটার কিন্তু ওভারঅল আমাদের রিভিশন ডান, শেষ। আগের দিন প্রবাহী তড়িৎ 1 হলো, আজকে প্রবাহী তড়িৎ 2, দুটোরই কিন্তু রিভিশন শেষ। মেন যে জায়গাগুলো দরকার, মেন যে সূত্রগুলো দরকার, সেগুলো কিন্তু সবই আমার বলা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা শুধুমাত্র এই সেকেন্ড পার্টটার উপর আমরা কোয়েশ্চেন অ্যান্সার দেখে নেব, যে কিরকম প্রশ্ন থাকছে আমার এবং কিরকম জিনিস আমাদেরকে পরীক্ষায় ফেস করতে হতে পারে। ওকে, চলো দেখা যাক কি বলছে। বিভব পার্থক্য ভি ও রোধ আর এর সাহায্যে তড়িৎ ক্ষমতা রাশিমালা আমরা জানি P = v²/r, তো অপশন এ হবে। খুবই সিম্পল প্রশ্ন। প্রদত্ত কোণটি 1 ওয়াট বোঝায় না,
বোঝায় না দিয়েছে 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার, এটা তো বোঝায়। 1 অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম মানে কি আই স্কোয়ার আর, এটাও কিন্তু পাওয়ারই বোঝায়। 1 ভোল্ট বাই ওহম স্কোয়ার এটা বোঝায় না। 1 ভোল্ট স্কোয়ার বাই, এখানে মনে হয় ওহম স্কোয়ার হবে না, এই ভি স্কোয়ার বাই আরও তো পাওয়ারই বোঝায়, তার মানে এটা হবে না 1 ভোল্ট বাই ওহম স্কোয়ার। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা প্রদত্ত বলছিলাম এই প্রশ্নটার কথা মুখে বলছিলাম, দেখ এখানে এসে গেল। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা কোন রাশি প্রকাশ করা হয়? তড়িৎ ক্ষমতা। খুব বিখ্যাত প্রশ্ন। সমান্তরাল সমবায়যুক্ত 3টি রোধের মান এত হলে তাদের ক্ষমতার অনুপাত কত হবে? 2 ওহম, 4 ওহম, 6 ওহম। স্যার এটা কি করে করব? এটা একটু ভালো প্রশ্ন। দেখ পি এর 3টে ফর্মুলা আছে, ভিআই, আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর, এই 3টে ফর্মুলা আছে। আমাকে দেখতে হবে আমাকে কোন ফর্মুলাটা লাগাতে হবে। মনে রাখবি, তোদের একটা শর্টকাট শিখিয়ে দিই, শ্রেণী সমবায়ের জন্য এই ফর্মুলাটা লাগাবি। কেন স্যার ওটা কেন লাগাবো না? এটা লাগানোর সুবিধা কেন? শ্রেণী সমবায় সবার মধ্যে সেম কারেন্ট থাকে, তো আমার আইটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এই কারণে। সমান্তরালের জন্য আমি এটা লাগাবো, কারণ সবার মধ্যে দিয়ে ভোল্টেজটা সেম থাকে, কারেন্টটা চেঞ্জ হয়ে যায় সমান্তরাল সমবায়। আর এটা উৎসের জন্য মানে ব্যাটারির জন্য। রোধের মধ্যে শ্রেণীতে থাকলে এটা, সমান্তরালে থাকলে এটা। এবার সমান্তরাল সমবায় 3টে রোধ বলেছে, তার মানে আমার যে ওদের ক্ষমতার অনুপাত P1:P2:P3, ওটা রোধের অনন্যক 1/R1:1/R2:1/R3, কারণ সবার মধ্যে ভোল্টেজ সেম। তাহলে 1/2:1/4:1/6। এবার এটা তোরা করতে পারবি, 6 দিয়ে গুণ করে দে, 6 দিয়ে না, এদের লসাগুটা কত? 12, 12 দিয়ে করলে 6, 3, 2, 6:3:2, অপশন এ। এরা কিন্তু ভালো প্রশ্ন ছিল, তো এরকম প্রশ্ন কিন্তু থাকতে পারে। 80 ওয়াট, 100 ওয়াট আর 60 ওয়াট ক্ষমতাযুক্ত 3টে বাল্বকে শ্রেণী সমবায় ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলে যে বাল্বটির উজ্জ্বলতা সবচেয়ে বেশি হবে? আগের দিনে এসব আলোচনা হয়ে গেছে। শ্রেণী সমবায় যেটা সব থেকে কম পাওয়ার দেখতে পাচ্ছি, সে সব থেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, তো অ্যান্সার 60 ওয়াট হবে। 80 নয়, শ্রেণী সমবায় সব থেকে কম ক্ষমতার, আগের দিনের ক্লাস দেখবি। তড়িৎ শক্তি খরচের হিসাবে কোনটি বেশি সাশ্রয়কারী? এটা আমরা সবাই জানি, সব থেকে বেশি সাশ্রয়কারী হলো এলইডি বাল্ব, অপশন সি। 230 ভোল্ট 220 ওয়াটের একটি টিভির সুইচ বোর্ড কমপক্ষে কত প্রবাহ মাত্রার ফিউজ লাগানো উচিত? তাহলে আমার দেখি এই ওয়াটেজ রেটিং থেকে আমি ফিউজটা বার করব। আমার পি হলো 220 ওয়াট, আমার ভি হলো 230 ভোল্ট। তাহলে আমরা জানি ফর্মুলা I = P/V, তাহলে 220/230 অ্যাম্পিয়ার, মানে দেখ অলমোস্ট 1 অ্যাম্পিয়ার, অলমোস্ট। তার মানে 1 অ্যাম্পিয়ারের বেশি ফিউজ লাগানো উচিত নয়, তার মানে অপশন 1 অ্যাম্পিয়ার। অপশন ডি, সি নয়। 22/23। বিওটি কত জুলের সমান? এইগুলো অলরেডি আমরা দেখে নিয়েছি। 1 বিওটি মানে 3.6 মেগাজুল। ওটাকে একটু বড় করে লিখে দিবি, 3.6 × 10⁶ জুল। বলেছিলাম মনে রাখতে, ইম্পর্টেন্ট। কিলোওয়াট ঘন্টা বা বিওটি কোন ভৌত রাশির একক? আমরা জানি তড়িৎ ক্ষমতা। ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? তড়িৎ ক্ষমতা। 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 60 ওয়াট, বাতি দুটির মধ্যে কার রোধ বেশি? কার রোধ বেশি? আমরা জানি দুজনেরই ভোল্টেজ সেম। আমরা জানি P = V²/R, ভোল্টেজ সেম হলে P = 1/R। এবার নিজেরা বিচার কর, যার পাওয়ার বেশি তার রোধ কম। আমরা বলছি রোধ বেশি, তার মানে পাওয়ার কার কম? 100 ওয়াট না 60 ওয়াট? এটা, তার মানে এর রোধ বেশি, এর রোধ বেশি। ক্লিয়ার তো? কিরকম ভাবে করছি বুঝতে পারলি? ও সরি, ওয়াট ঘন্টা ক্ষমতার নাম, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, আমি তাড়াহুড়োতে ভুল বলেছি। ওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক, ওয়াট ক্ষমতার একক। তারপর এখানে কিলোওয়াট ঘন্টা বা বিওটি তড়িৎ শক্তির একক। এক্স্যাক্টলি, আমি ভুল বলেছি, সরি। আচ্ছা, এই 11 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছিস যে বাতি দুটোর মধ্যে কার রোধ বেশি? কারণ দুজনের ভোল্টেজ সেম, তো P = V²/R। ভি সেম, তাহলে P আর R এর মধ্যে উল্টো সম্পর্ক, তার মানে যার P কম তার R বেশি, রোধ বেশি, 60 ওয়াটের রোধ বেশি। CFL ও এলইডির পূর্ণ রূপগুলি লেখো, আমি আজকেই বললাম লিখে নিতে। কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প আর লাইট এমিটিং ডায়োড হয়ে গেল। 12 বিওটি এককের মান কত মেগাজুলের সমান? তাহলে 12 বিওটি, 1 বিওটি মানে জানি 3.6 মেগাজুল, তাহলে 12 × 3.6 মেগাজুল। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হচ্ছে।
12 6 72 2 হাতে 7 3 43.2 মেগাজুল। ঠিক আছে, তো যেন এই ক্যালকুলেশনগুলো আমরা করতে পারি। কিলোওয়াট ঘন্টা কি পারবি? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে আমরা বলি 1 কিলোওয়াট ঘন্টা। এটা আজকে করানো। তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায় এর সংজ্ঞা আজকে দেওয়া, ক্লাসের শুরুতেই পেয়ে যাবি। একটা বাল্বের রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট। এর অর্থ কি? আগের ক্লাসেই কিন্তু এটা বলা যে বাল্বটিকে 220 ভোল্ট বিভব প্রভেদে লাগালে বাল্বটি সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে এবং সেই সময় প্রতি সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তি ব্যয়িত করবে। 240 ভোল্ট 60 ওয়াট আর 240 ভোল্ট 100 ওয়াট রেটিং এর দুটো বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? শ্রেণী সমবায় তোরা জানিস শ্রেণী সমবায়ে যার ওয়াটেজ কম সে উজ্জ্বলভাবে জ্বলে, তার মানে এটা উজ্জ্বলভাবে জ্বলবে। 220 ভোল্ট 60 ওয়াট কিন্তু 240 ভোল্ট 60 ওয়াট কিন্তু বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এইগুলো কিন্তু অনেকের ডাউট হয়, স্যার বাল্বের প্রশ্নগুলো হচ্ছে কি করে? আগের ক্লাসটা দেখো, আগের ক্লাসে বাল্ব ডিটেলে পড়িয়ে দিয়েছি। আগের ক্লাস দেখেই প্রশ্ন দেখতে আসো, এমনি অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এবং কিভাবে হয়েছে সেটাও কিন্তু আগের ক্লাসে বলা আছে, তো সেটা যেন অবশ্যই দেখা হয়। পরীক্ষার সময় আমাকে সেই প্রসেসটাও লিখতে হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বাল্ব, আমি বারবার বলছি বাল্ব কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য ইম্পর্টেন্ট। এওবি দুটো হিটার 220 ভোল্ট লাইনে ব্যবহারের জন্য তৈরি। হিটার দুটির রোধ যথাক্রমে R1 ও R2 এবং R2 > R1, কোনটির ক্ষমতা বেশি? আমরা জানি P = V²/R, সিম্পল হিসাব। তাহলে P proportional to 1/R, সিম্পল হিসাব। তো যার রোধ বেশি তার ক্ষমতা কম, তার মানে P2 < P1, তার মানে এ হিটারটার ক্ষমতা বেশি। প্রমাণ করো যে তড়িৎ ক্ষমতা = I²R। প্রমাণ এসব লাগবে না, এরা ভুল প্রশ্ন, আমার নির্বাচন হয়ে গেছে, এটা লাগবে না। ভাস্বর বাতির তুলনায় CFL ও LED বাতির ব্যবহারের সুবিধা সংক্ষেপে লেখো, ইম্পর্টেন্ট। আমি আজকেই পড়ালাম, এটা পারা যাবে তো? বল। ভাস্বর বাতির তুলনায় CFL LED ওরা বেশি দিন চলে, এর মাত্র 1500 ঘন্টা, এর 10,000 ঘন্টা, এর কত 50,000 ঘন্টা। এ 75% কম শক্তি খরচ করে, 82% কম শক্তি খরচ করে। তো এই জিনিসগুলো লিখতে পারলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, দুটো বৈদ্যুতিক বাতিকে একবার শ্রেণী সমবায় আর একবার সমান্তরাল সমবায় 220 ভোল্ট পেছনে যুক্ত করা হলো, কোন ক্ষেত্রে কোন বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? তোরা জানিস শ্রেণী সমবায় এ উজ্জ্বলভাবে জ্বলবে, সমান্তরাল সমবায় এ উজ্জ্বলভাবে জ্বলবে। কেন? আগের ক্লাসে চলে যাও। আগের ক্লাসে 3টে বাল্ব নিয়ে আলোচনা করেছি। আগের ক্লাসে 3টে বাল্ব নিয়ে আলোচনা করেছি, সমস্ত উত্তর কিন্তু ওখানে আছে। 240 ভোল্ট 500 ওয়াট এবং 240 ভোল্ট 1000 ওয়াট এই দুটি বৈদ্যুতিক হিটারের কোনটির নাইক্রোম তার বেশি মোটা এবং কেন? এই প্রশ্নগুলো কিন্তু এবছর কনসেপচুয়াল। নাইক্রোম তার বেশি মোটা, কনসেপ্টটা ভাবতে হবে। R = ρL/A, যত মোটা বেশি হবে তত রোধ কম হবে, এটা হলো হিসাব। তার মানে নাইক্রোম তার বেশি মোটা মানে ও বলতে চাইছে কার রোধ কম, কার রোধ কম এটা জানতে চেয়েছে। ঘুরিয়ে প্রশ্ন, কার রোধ কম এটা জানতে চেয়েছে। কার রোধ কম? আমি তো এমনি বার করে দেবো, P = V²/R, তার মানে R = V²/P। দেখ দুজনেরই ভোল্টেজ সেম, তার মানে যার পাওয়ার বেশি তার রোধ কম। কার পাওয়ার বেশি? তার মানে এই নাইক্রোম তার বেশি মোটা। বোঝা গেছে কি করে কনসেপ্ট দিয়ে প্রশ্নগুলো হচ্ছে? এরকম কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছিস সবাই? তো বলতে হবে নাইক্রোম তার বেশি মোটা মানে তার রোধ কম। আমরা জানি P = V²/R, অর্থাৎ R = V²/P, অর্থাৎ R proportional to 1/P, অর্থাৎ যার ক্ষমতা বেশি তার রোধ কম। বলে দিবি 240 ভোল্ট 100 ওয়াটের রোধ কম, অর্থাৎ নাইক্রোম তার বেশি মোটা। একদম কমন পাবি, নিশ্চিন্ত থাক। এবার কিছু গাণিতিক প্রশ্ন আছে এই রিলেটেড। একটা বাড়িতে 3টে বৈদ্যুতিক বাতি আর দুটো বৈদ্যুতিক পাখা আছে, তাদের ওয়াটেজ রেটিং গুলো দেওয়া আছে। বৈদ্যুতিক বাতিগুলো দিনে 5 ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলি দিনে 10 ঘন্টা করে জ্বালানো হয়। বিওটি একক, প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনের বিদ্যুতের জানা বিল কত হবে? এটা তো আশা করি পেরে যাবি। কি পারা যাবে তো? আমিও করছি, তোরাও কর। তো মোট কত ইউনিট খরচা হচ্ছে সেটা আগে বার করে ফেলি। ওয়াট ইন্টু ঘন্টা আমি তোদের বলেছিলাম। দেখ একটা বাড়িতে 3টে বৈদ্যুতিক বাতি, 3টে 60 ওয়াট, তারপরে 60 × 3 ওয়াট ঘন্টা। কতক্ষণ চলছে?
বাতিগুলো দিনে 5 ঘন্টা করে চলছে 30 দিনের জন্য। এটা বাল্বের জন্য কিন্তু করছি, বাল্ব। এই ওয়াট হয়ে গেল ঘন্টা বাই 1000। সাতাশ কিলোওয়াট আওয়ার। তাহলে বাল্বের জন্য মোট আমার 27 কিলোওয়াট আওয়ার খরচা হয়ে গেল। ফ্যানের জন্য কত ইউনিট কনজাম্পশন হচ্ছে দেখ, দুটো এরকম ফ্যান আছে 100 ওয়াটের দুটো ফ্যান, তার মানে ওয়াট কত 100 × 2। কতক্ষণ চলছে ফ্যানগুলো? 10 ঘন্টা করে ফ্যান চলছে 30 দিন, তাহলে 10 × 30 বাই 1000। তাহলে 2 3 6 60 কিলোওয়াট আওয়ার। তাহলে মোট কত আমার ইউনিট কনজাম্পশন হচ্ছে? 27 + 60, তার মানে 87 ইউনিট। এক ইউনিটের দাম কত বলেছে? 5 টাকা। তাহলে খরচ কত হবে? 87 × 5, 5 × 7 = 35, 5 হাতে 3, 5 × 8 = 40, আর 3 435 টাকা। তো 435 টাকা হলো খরচ। তো এরকম আলাদা আলাদা করে ভাগ করে করবি, যেরকম অঙ্ক আজকে দেখালাম সেরকম অঙ্কই কিন্তু পরীক্ষায় থাকছে। 220 ভোল্ট 60 ওয়াট আর 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। তো উভয় ক্ষেত্রেই ফর্মুলা লাগাবি এটা, P = V²/R, তার মানে R = V²/P। এটা একদম আলটিমেট রোধের ফর্মুলা বাল্বের জন্য। তো প্রথমটা এরকম 220²/60 করে বার করবি R1, R2 বার করবি হলো কত 110²/60 করে দুজনের অনুপাত বার করে দিবি। R1 = R2 কি পারা যাবে? তো পারা যাবে তো বল। তাহলে দুটো ক্ষেত্রেই আমি রোধ বার করলাম R1 R2, তারপর দুজনের অনুপাত বার করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে একটা 220 ভোল্ট 40 ওয়াটের বাল্বকে 220 ভোল্ট লাইনে লাগানো হলে বাল্বটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তো তড়িৎ প্রবাহ মাত্রা জানতে চাইছি, তাহলে P = VI। 220 ভোল্ট 40 ওয়াট, তাহলে I হয়ে গেল 40/220, তাহলে 2/11 অ্যাম্পিয়ার। এটা হয়ে গেল তড়িৎ প্রবাহ। সিম্পল। P = VI ফর্মুলা দিলাম, কাজ হয়ে গেল। হ্যাঁ, 4:1 ঠিক বলেছিস। যার যার অ্যান্সার এখানে 4:1 বেরিয়েছে তারা ঠিক করেছে। আরে খুব সোজা, দেখ তুই যখন R1 = R2 করছিস, 220²/60 110²/60, 60 নিচে কেটে গেল, 220 × 220। তুই থোড়ি গুণ করতে হয় পাগলের মতো। 110 × 110, 110কে 2 দিয়ে গুণ করলে 220 হয়, 2। আবার 110কে 2 দিয়ে গুণ কর, 2, তাহলে 2 × 2 = 4:1। আচ্ছা, একটা বাড়িতে দুটো 60 ওয়াটের বাতি এবং দুটো 80 ওয়াটের পাখা আছে। বাতি আর পাখাগুলো দৈনিক 5 ঘন্টা করে চলছে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে 1 মাসে কত খরচ হবে? এইটা আশা করি পেরে যাবি। এটা আমি আর করাচ্ছি না, এটা একদম পেরে যাওয়া যাবে। একই ধরনের প্রশ্ন। একটা বাড়িতে 10টা 40 ওয়াটের বাল্ব, 5টা 80 ওয়াটের ফ্যান, এইসব পেরে যাবি তোরা। দেখেছিস? তারপরে সেই একই ধরনের প্রশ্ন বারবার করে আসছে বিভিন্নভাবে। একই ধরনের প্রশ্ন সংখ্যা চেঞ্জ করে পাখা, বাল্ব, টিভি দিয়ে আমাকে ওয়াট ঘন্টা থেকে কিলোওয়াট ঘন্টা বার করে গুণ করে দিতে হবে। আচ্ছা, এটা কি বলছে? 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেন্সে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ BOT কে নির্ণয় করো। কিছুই না, তোকে R বলে দিয়েছে, V বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে। তো আমরা জানি V²/RT। আগে জুলে বার কর, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আর হলো 440, 10 ঘন্টা। একটা কাজ কর, V²/Rটা তো আমার এমনি ওয়াট হবে না? হ্যাঁ, এটা তো ওয়াট হবে, ওয়াট আওয়ারই থাকুক, এটা ওয়াট আওয়ার হলো। তো এটা কত করি? 220 × 220 বাই 440 × 10 ওয়াট আওয়ার। দেখ, এটা হয়ে গেল আমার 2, তার মানে 1100 এত ওয়াট আওয়ার। আমায় বলেছে BOT একক। BOT মানে কি? কিলোওয়াট আওয়ার। তার মানে 1000 দিয়ে ভাগ করতে হবে, তারপরে 1.1 কিলোওয়াট আওয়ার, মানে 1.1 BOT ইউনিট। ব্যয়িত তড়িৎ শক্তির জন্য মাসিক খরচ হবে 1 BOTর মূল্য 5 টাকা। তাহলে খরচ 1.1 × 5 মানে 5.5 টাকা।
হ্যাঁ, মাস বলে 3 বার করে করতে হবে, বুঝতে পেরেছিস? তার মানে এখানে এবার বাল্ব ফ্যান দেয়নি, এখানে একটু অন্যভাবে দিয়েছে, তারপর ঘাবড়ে যাবো না, আমরা ফর্মুলা জানি, এই পার্টটা ওয়াট আসছে, এটা আওয়ার, ওয়াট ইন্টু আওয়ার, সেখান থেকে কিলোওয়াট আওয়ার দিয়ে করতে। তাই জন্য কিন্তু আমি তোদের থিওরিটা পড়ানোর সময় শুধু ডাইরেক্ট ফর্মুলা বলিনি, তোদের ওয়াট আওয়ার থেকে কিলোওয়াট আওয়ার এনে পুরোটা দেখিয়েছি। হ্যাঁ, 1 মাস বলে 30 দিয়ে গুণ। আচ্ছা, এটা দেখ, একটা 12 ভোল্টের টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পকে 12 ভোল্ট বিভব পার্থক্যের উৎসের সঙ্গে যুক্ত করা হচ্ছে। ল্যাম্পের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে ফিলামেন্টের রোধ এবং 5 ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তি কত? দেখ, আর তো ভি বাই আই হয়, তো 12 ভোল্টের মধ্যে যে 3 অ্যাম্পিয়ার আছে, তার মানে রোধ আমরা পেয়ে গেলাম 4 ওহম, এবং 5 ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তি কত? শক্তি ভি স্কোয়ার বাই আর টি, তাহলে 12 স্কোয়ার বাই 4 ইন্টু 5 ওয়াট আওয়ারে বেরোবে, 36 ইন্টু 5 মানে 180 ওয়াট আওয়ার। তুই চাইলে জুলে কনভার্ট করতেও পারিস, এখানেও রাখতে পারিস, কিন্তু যাতেই করবি এককটা কিন্তু লিখে দিবি, একক না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, ল্যাম্পের ক্ষমতা কত? ক্ষমতা মানে আমরা জানি ভি স্কোয়ার বাই আর, তো 12 স্কোয়ার আর আর হলো 4, তার মানে 36 ওয়াট। এটা হলো ল্যাম্পের ক্ষমতা। তো যেভাবেই প্রশ্ন দিক, আমরা আমাদের ওই পুরোনো ফর্মুলা দিয়েই করব। বলছে কোন ক্ষেত্রে প্রতি ঘন্টায় অপেক্ষাকৃত বেশি তড়িৎ শক্তি প্রবাহিত হবে? প্রথম ক্ষেত্রে 300 ওহম রোধের ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো, আর দ্বিতীয় ক্ষেত্রে 100 ওহম রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার। আর তড়িৎ শক্তি প্রবাহিত না, ব্যয়িত হবে। দেখ, শক্তি এইচ, কোনো টাইম বলে দেয়নি, তার মানে আমি আই স্কোয়ার আর টি, আমি টাইম সমান ধরে নেব। তার মানে প্রথম ক্ষেত্রে 1 স্কোয়ার ইন্টু 300 ইন্টু টি, তার মানে 300 টি। আর দ্বিতীয় ক্ষেত্রে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 100 ওহম রোধের মধ্যে দিয়ে, তাহলে 2 স্কোয়ার ইন্টু 100 ইন্টু টি মানে 400 টি। তো আমরা দেখেই বুঝতে পারছি 400 টি 300 টি এর থেকে বড়। তো প্রতি ঘন্টা বলেই দিয়েছে, সরি, তো ইন্টু 1 ওয়াট আওয়ার, ইন্টু 1 ওয়াট আওয়ার। তো অবভিয়াসলি দেখে বুঝতে পারছি দ্বিতীয় ক্ষেত্রে বেশি তড়িৎ শক্তি ব্যয়িত হবে। তো বিভিন্ন ফর্মুলা দিয়ে হতে পারে, ওই সেই একই কিলোওয়াট ঘন্টা দিয়ে করতে হচ্ছে, ওই বৈদ্যুতিক ফ্যান বাল্বের একই অঙ্ক। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন চলে আসছে আমার, বার্লোর চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? এটা তোরা পারবি, এখানে একটু বানান ভুল আছে, এটা তোরা জানিস, ফ্লেমিং এর বাম হস্ত নীতি হবে। ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয় এটাও জানিস, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে। আচ্ছা, এই উত্তরটা লেখার সময় বলি, এটা তো খুব কমন প্রশ্ন, এরকম ভাবে বলবি, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে, বলে না ব্র্যাকেটে বলে দিবি ওই মোটরটার বা কুণ্ডলিটার গতিশক্তিতে। মানে যান্ত্রিক শক্তিতে তো দুটো ভাগ আছে, গতি আর স্থিতি, তোরা উল্লেখ করে দিলে ওটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, তো আরো প্রিসাইজ অ্যান্সার হলো। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? পেরে যাবি, চৌম্বক ক্ষেত্র অভিমুখ। একটি বার্লোর চক্রের ঘূর্ণনে কি প্রভাব দেখা যাবে? আজকেই পড়িয়েছি, একদম এই পয়েন্টগুলোই দেখ, আবার আসবে। চুম্বকের মেরুর অবস্থান উল্টে দিলে তাহলে ঘূর্ণনের অভিমুখ উল্টে যাবে। তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করা হলে তাহলে ঘূর্ণনের বেগ বৃদ্ধি পাবে। তড়িৎ প্রবাহের দিক উল্টে দিলে ঘূর্ণনের অভিমুখ উল্টে যাবে। চুম্বকের শক্তি বাড়ানো হলে ঘূর্ণনের বেগ বৃদ্ধি পাবে। তোদের চারটেই কিন্তু আজকে ডিসকাস করেছি। তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে তাহলে ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র একসঙ্গে উল্টে দিলে, এটাও আজকে বলেছি, তুই শুধু তড়িৎ প্রবাহকে উল্টা, ঘূর্ণন উল্টে যাবে। তুই শুধু চৌম্বক ক্ষেত্রকে উল্টা, ঘূর্ণন উল্টে যাবে। তুই দুটোকে একসাথে উল্টে দিলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, কিছুই হবে না। একই দিকে ঘূর্ণন চলতে থাকবে, একই দিকে চলতে থাকবে। মাথায় থাকে জানো, একই দিকে চলতে থাকবে, ঠিক আছে? ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? সবকটাই 90 ডিগ্রি। পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে, সূত্রতেই ছিল। বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? তোরা জানিস, তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, অথবা বৈদ্যুতিক মোটর কার্যপ্রণালী কোন নীতি মেনে চলে, হয়ে গেল। ফ্লেমিং এর বামহস্ত নিয়মের মধ্যমাকে নির্দেশ করে পারবি বাল্যচক্রের ঘূর্ণনে কোন ধরনের তড়িৎ প্রবাহ হয়? সমপ্রবাহ।
পরিবর্তী প্রবাহ, হ্যাঁ এবার তুই কারোর দিক উল্টে দিলে ওটা আলাদা, কিন্তু আমরা জেনারেলি উল্টাই না, তো সমপ্রবাহ। চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী পরিবাহীর গতির অভিমুখ নির্ণয়ের সংশ্লিষ্ট নিয়ম কি? কোনো তড়িৎবাহী পরিবাহীর গতির অভিমুখ নির্ণয়ের সংশ্লিষ্ট নিয়ম তোরা জানিস, ফ্লেমিং এর বামহস্ত নীতি। চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী তারের উপর ক্রিয়ারত বলের অভিমুখ কোন নিয়ম দ্বারা? ওই ঘুরিয়ে ফিরিয়ে ফ্লেমিং এর বামহস্ত নীতি। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো, বলে দিয়েছি। বা ঘুরিয়ে কিরকম ভাবে প্রশ্নটা করেছে দেখ, একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সমান্তরালভাবে ওই তারটির নিচে একটি চুম্বক শলাকাকে ধরলে শলাকাটির বিক্ষেপ ঘটে। চুম্বক শলাকার বিক্ষেপের দিক সংক্রান্ত নিয়ম, মানে অ্যাম্পিয়ারের নিয়মটাই কায়দাবাজি করে বলেছে। অলরেডি তোদের বলে দিয়েছি, হুবহু যা ছিল তাই লিখবি। বৈদ্যুতিক মোটরের শক্তি বা ডিসি মোটরের শক্তি কি কি উপায় বাড়ানো যায় তোরা জানিস? বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর উপায় হলো চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি, ওই বাড়ল চক্রের মতো। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এবং তড়িৎ প্রবাহের মান, এবং তড়িৎ প্রবাহের মান এই দুটো বৃদ্ধি করতে হতে পারে। বা আমাদের যে কুণ্ডলিতে পাক সংখ্যা, কুণ্ডলিতে পাক সংখ্যা, আসলে মোটরে কি থাকে দেখ, এই উত্তর মেরু, এই দক্ষিণ মেরু, এবার এই যে কুণ্ডলিটা, এখানে পাক যত বেশি থাকবে না তত একই তড়িৎ প্রবাহ বারবার যাবে। ডিসির পরিবর্তে বাল্য চক্রে এসি প্রয়োগ করলে কি হবে? এইটা ভালো প্রশ্ন, ভালো করে দেখ, এই একটা ভালো প্রশ্ন এসছে, মাধ্যমিকেও চলে আসতে পারে। এটা বোধমূলক প্রশ্ন, এটা প্রতি বছর আসার প্রশ্ন নয়, বুঝে নে ভালো করে। বলছে তুমি বাল্য চক্রে ডিসির জায়গায় এসি দিয়ে দিলে কি হবে? ডিসির জায়গায় এসি দিয়ে দিলে কি হবে? বাল্য চক্র কি করছে? ওকে চুম্বক ক্ষেত্রের মধ্যেও ঘুরছে, কারণ তড়িৎ প্রবাহ হচ্ছে, একই দিকে হচ্ছে বলে। এবার তুই যদি বারবার তড়িৎ প্রবাহের অভিমুখ, এসি মানে কি, তড়িৎ প্রবাহের অভিমুখ বারবার চেঞ্জ হচ্ছে, মানে একবার নিচের দিকে একবার উপরের দিকে, একবার নিচের দিকে একবার উপরের দিকে, এটা কি হবে? ওর ঘূর্ণনের অভিমুখটা কি হবে? একবার এই দিক এই দিক, এদিক এদিক, এদিক এদিক হতে থাকবে। এবার এসির কি বলতো, এই যে ডিরেকশনটা চেঞ্জ, এটা খুব ফাস্ট হয়। মানে ধর আমি তোকে বলছি 1 সেকেন্ডে 100 বার হচ্ছে, এসি 1 সেকেন্ডে 100 বার দিক চেঞ্জ করছে। এত ফাস্ট? হ্যাঁ, এতটাই ফাস্ট। 1 সেকেন্ডে 100 বার দিক চেঞ্জ করছে নিজের এসি। তাহলে যদি 1 সেকেন্ডে 100 বার নিজের দিক চেঞ্জ করে, তার মানে আলটিমেটলি বাল্য চক্র এদিক ওদিক এদিক হবে, কিন্তু আলটিমেটলি কোনো দিকে যেতেই পারবে না। তাই জন্য আমরা কোনো ঘূর্ণন চোখে দেখতে পারবো না। স্যার ঘূর্ণন কি হবে? না, হবেই না, মানে ও ঘোরানোর আগেই আবার উল্টো দিকে ঘুরে যাবে, সময় লাগে না জিনিসটা হতে। তাই জন্য বাল্য চক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে, কারণ এর যে পর্যায়টা খুব দ্রুত, এর দিক পরিবর্তনের ফলে কোনো দিকে, কোনো নির্দিষ্ট দিকে ঘূর্ণন হতে পারবে না। এটা যেন মাথায় থাকে। বাল্য চক্রের ঘূর্ণনের মুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বলে দিয়েছি। তড়িৎ চুম্বকের ক্ষমতা বা শক্তি কি কি উপায়ে বৃদ্ধি করা যায়? তড়িৎ চুম্বকের ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা সবার প্রথমে তড়িৎ চুম্বক মানে কি আগে বলে দিই। ওই যে সলিনয়েডটা দেখেছিলিস, ওর মধ্যে আমরা তার পেঁচিয়েছিলাম, ওটাই তড়িৎ চুম্বক। অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ পাঠিয়ে একটা লোহার দণ্ডকে আমরা চুম্বকে পরিণত করে দিচ্ছি, ওটাই হয়ে গেল তড়িৎ চুম্বক। তো আমরা এই যে কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে, বা তড়িৎ প্রবাহের মান বাড়িয়ে, বা কুণ্ডলীর মজ্জা হিসাবে লোহা ব্যবহার করে, কি কি বললাম? 1 নম্বর, কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে তড়িৎ প্রবাহের মান বাড়িয়ে আর তড়িৎ চুম্বকের মজ্জা হিসাবে কাঁচা লোহা ব্যবহার করে। এটা একটু আননোন প্রশ্ন থাকতে পারে, তাই জন্য লিখে দিলাম তড়িৎ চুম্বকের মজ্জা হিসাবে কাঁচা লোহা ব্যবহার করে। ঠিক আছে, ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো এবং চিত্র অঙ্কন করো। চিত্র অঙ্কন করো দিয়েছে, আমার ধারণা লাগবে না। বাল্য চক্রের ঘূর্ণন মোটরের নিয়ম, এই যে মোটরের নিয়ম বলুক, বাল্য চক্রের ঘূর্ণন যে নিয়ম অনুযায়ী হয়, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, সব কিন্তু একই জিনিসকে ইন্ডিকেট করছে।
বাল্যচক্রের কার্যনীতি অলরেডি আলোচনা হয়ে গেছে। লেঞ্জের সূত্র থেকে কি জানতে পারা যায়? আমরা জানি আবিষ্ট প্রবাহের অভিমুখ, মান জানা যায় না। প্রদত্ত কোন সূত্র থেকে ঋজু পরিবাহিতে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ জানা যায়? অভিমুখ জানা যায় হলো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। এটা তোরা জানিস না, কিন্তু এরকম প্রশ্ন থেকে যাচ্ছে। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম কিন্তু সিলেবাসে নেই, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি লেঞ্জের সূত্রটা না, লেঞ্জের সূত্র যেটা বোঝাচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়মও কিন্তু সেটাই বোঝাচ্ছে। আমি জাস্ট বলে দিলাম কারণ এরকম প্রশ্ন পাওয়া গেছে তাই। লেঞ্জের সূত্র যা বোঝাচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। স্যার আমরা তো ফ্লেমিং এর বাম হস্ত জানতাম। বাম হস্তটা বাবা মোটরের জন্য, মোটরের জন্য, যেটা এতক্ষণ আমরা পড়ছিলাম। ডান হস্তটা আমার জেনারেটরের জন্য। তো ওই লেঞ্জের সূত্রের মতোই ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করো। ও দুটি ব্যাখ্যা করে, আচ্ছা কাকে আগে ব্যাখ্যা করে? তড়িৎ চুম্বকীয় আবেশকে ব্যাখ্যা করে, চৌম্বক আবেশকে ব্যাখ্যা করে। ও দুটো জিনিস তো বলা যাবে না, না আমারও মাথা গেছে, একই তো জিনিস। তড়িৎ চুম্বকীয় আবেশ, শুধু চৌম্বক আবেশ না। ফ্যারাডের দুটো সূত্রই মেন ব্যাখ্যা করছে তড়িৎ চুম্বকীয় আবেশকে। সমপ্রবাহের বা ডিসি তড়িৎ প্রবাহের কম্পাঙ্কের মান, কম্পাঙ্কে হয়ে আছে, কম্পাঙ্কের মান, কম্পাঙ্কের মান 0 হার্জ। কারণ কম্পাঙ্ক মানে কি? যে 1 সেকেন্ডে কতবার পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন হচ্ছে। ও তো কাঁপছেই না, ও তো একইভাবে আছে না, তাই জন্য 0। চিত্রানুযায়ী একটি দণ্ডচুম্বক অবাধে উলম্বভাবে রাখা বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে যাওয়ার সময় উলম্ব চুম্বকটির ত্বরণ কত হবে? এটা বলে দিই। ও যখন পড়বে, আমরা লেঞ্জের সূত্র, এটা খুব, এটা বোধমূলক প্রশ্ন কিন্তু। ও যখন নিচের দিকে পড়বে, তোদের কি শিখিয়েছি আমি? এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এমন হবে যে ও তার সৃষ্টির কারণকে বাধা দেবে, মানে ওর পলাকে বাধা দেবে। ও জিতে নিচে পড়ছিল কিন্তু তাকে বাধা দেবে, তার মানে খানিকটা কমে যাবে, তার মানে জি এর থেকে কম। এটা কিন্তু খুব কনসেপচুয়াল প্রশ্ন, ক্লাস 12-এর ছেলে মেয়েদের শেখানো হয়, কিন্তু পাওয়া গেছে বলে দিয়েছি। এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো এই মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন 2026 তোদের জন্য করে দিচ্ছে, ঠিক আছে? লেঞ্জের সূত্র কোন নীতি মেনে চলে? তোরা জানিস শক্তি সংরক্ষণ সূত্র। তড়িৎ চুম্বকীয় আবেশের কোন সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি পাওয়া যায়? আমরা জানি লেঞ্জের সূত্র। আমাদের দেশের বিদ্যুৎ বন্টন ব্যবস্থা এসি মেন্সের কম্পাঙ্ক কত আমি বলে দিচ্ছি, এটা 50 হার্জ। তো আমাদের এখানে যে এসি মানে ওই জেনারেটরটা 1 সেকেন্ডে 50 বার ঘুরছে, 1 সেকেন্ডে 50 বার। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি থেকে কি কি জানা যায়? তো কি বলবি? আবিষ্ট তড়িৎ প্রবাহের মানে আবিষ্ট তড়িৎচালক বল, মানে তড়িৎ চুম্বকীয় আবেশ এবং আবিষ্ট তড়িৎচালক বলের মান জানা যায়। তড়িৎ চুম্বকীয় আবেশ এবং আবিষ্ট তড়িৎচালক বলের মান জানা যায়। প্রথম সূত্র থেকে তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনাটা, তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনা আর আবিষ্ট তড়িৎচালক বলের মান। এসি আর ডিসির মধ্যে কোনটির উৎপাদন ও বন্টন সহজ, কম ব্যয়বহুল এবং কম শক্তি অপচয়কারী ও বেশি বিপজ্জনক? এসি। সবই কম, দেখ বন্টন সহজ, কম ব্যয়বহুল, কম শক্তি খরচা করছে, কিন্তু এসি কিন্তু অবভিয়াসলি বেশি বিপজ্জনক। স্যার কেন এইগুলো? এই কারণগুলো বাবা 12-এ আছে, এখন একটু মনে রাখ। কোন যন্ত্রে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রের প্রয়োগ দেখা যায়? জেনারেটর বা ডায়নামো। আবিষ্ট তড়িৎ প্রবাহ কি? কি আছে এটা? অথবা ছিল বাবা। আবিষ্ট তড়িৎ প্রবাহ কি? আবিষ্ট প্রবাহ কি সব? তো আবিষ্ট তড়িৎ প্রবাহ তোরা জানিস আবিষ্ট তড়িৎচালক বলের জন্য যে প্রবাহের সৃষ্টি হয় কোনো কুণ্ডলীর সামনে চুম্বকের মানে চুম্বক আর কুণ্ডলীর আপেক্ষিক গতির জন্য, সেটাকে আমরা আবিষ্ট প্রবাহ বলে থাকি। তড়িৎ চুম্বকীয় আবেশের সময় কোন শক্তি এটা তোরা জানিস? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে, মোটরের পুরো উল্টো কিন্তু। তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? অ্যাকচুয়ালি তড়িৎচালক বলার থেকে আমার বলা ভালো আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ। কোন সূত্র থেকে জানা যায়? লেঞ্জের সূত্র। পরিবর্তী তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায় জানিস? তড়িৎচুম্বকীয় আবেশ বলতে কি বোঝায়? এসব জানা প্রশ্ন। 220 ভোল্ট ডিসি অপেক্ষা 220 ভোল্ট এসি বিপজ্জনক কেন? আমি বলেছিলাম এসি বিপজ্জনক, কিন্তু কেন বিপজ্জনক সেটা আমার টেনে লাগবে না, এটা বেশি অ্যাডভান্স প্রশ্ন হয়ে গেছে। লেঞ্জের সূত্রের গুরুত্ব কি? ওই যে মেনলি বলবি, মেনলি দিক জানা যায়
আর কি শক্তি সংরক্ষণ নীতির সাথে যে সমতুল্যতা প্রকাশ করে, শক্তি সংরক্ষণ নীতির সাথে যে সম্পর্ক স্থাপন করে, সেটাই হলো এর মেন গুরুত্ব। এই দুটো কারণকে মেনলি বলবি। এসি আর ডিসি প্রবাহের মধ্যে পার্থক্য লেখো। যেমন এসি আর ডিসি বলেছি যে দিক পরিবর্তন হয়, এর পরিবর্তন হয় না, এটা কম ব্যয়বহুল, ওটা বেশি ব্যয়বহুল, এটা বেশি বিপজ্জনক, এটা কম বিপজ্জনক, যে জিনিসগুলো বলেছি সেগুলো দিয়ে লিখবি। আচ্ছা আমি একবার তো এখানে ছক করে দিচ্ছি। এটা ধর ডিসি আছে, এটা ধর এসি আছে। তুই সবার প্রথমে বলবি সমপ্রবাহের সংজ্ঞা আর এখানে পরিবর্তী প্রবাহের সংজ্ঞা। সেকেন্ড বলবি এর কম্পাঙ্ক 0 হার্জ, আর ইন্ডিয়াতে এর কম্পাঙ্ক হলো, এটা হলো 50 হার্জ, এটা বলে দিলি। এটা উৎপাদন করা বেশি ব্যয়বহুল, এটা উৎপাদন করা কম ব্যয়বহুল, এর বন্টন বেশি কঠিন, এর বন্টন বেশি সহজ। ঠিক আছে, এখানে তড়িৎ শক্তি কম অপচয় হয়, এখানে বেশি অপচয় হয়, এটা বেশি বিপজ্জনক, এটা কম বিপজ্জনক। তো দেখ অনেকগুলো পয়েন্টই কিন্তু হয়ে গেল। চৌম্বক প্রবাহ চৌম্বক আবেশের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। চুম্বকীয় আবেশ কোনো তলের সঙ্গে, এসব লাগবে না, বেশি অ্যাডভান্স প্রশ্ন হয়ে যাচ্ছে। প্রদত্ত চিত্রে দণ্ডচুম্বককে দ্রুত সলিনয়েড থেকে দ্রুত সরিয়ে নিয়ে গেলে সলিনয়েডের এ আর বি প্রান্তে কি ধরনের মেরু সৃষ্টি হয়? ভালো করে নিজেরাই বোঝ। নর্থ পোলকে তুই দূরে নিয়ে যাচ্ছিস, আমার কথা শোন, নর্থ পোলকে দূরে নিয়ে যাচ্ছিস, ও কি করবে? বাধা দেওয়ার চেষ্টা করবে তো? বল, তুই নর্থ পোলকে যখন দূরে নিয়ে যাচ্ছিস, এ কি করবে? বাধা দেওয়ার চেষ্টা করবে। বাধা দেওয়ার চেষ্টা করলে ও চাইবে নর্থ পোল দূরে না যাক, ওর কাছে আসুক, তাহলে কি পোল তৈরি করবে? সাউথ। তার মানে বিতে সাউথ তৈরি হবে, এতে নর্থ তৈরি হবে। তার মানে কনসেপ্টগুলো কিন্তু এভাবে কাজে লাগছে। তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রগুলো পেরে যাবি। ডিসি অপেক্ষা এসির ব্যবহারিক সুবিধা, বারবার করে একই জিনিস বলছি, হয়তো বোঝাচ্ছি না, কারণ বোঝানোর তোর এখন বয়সে নেই, ওটা 12-এ গিয়ে বোঝানো হয়। কিন্তু মনে রাখবি, বিপজ্জনক, ব্যয়বহুল, বন্টন বেশি সুবিধা, অপচয় কম, এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো বলবি। মানে বিপজ্জনকটা বলবি না, ওটা তো অসুবিধা। যাই হোক, ডায়নামো বা জেনারেটর যে মূলনীতিতে কাজ করে তোরা জানিস, তড়িৎ চুম্বকীয় আবেশ। এসি ডায়নামোর নীতি কি? ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম। যে যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে পরিণত করা যায়, বলছিলাম একমুখী কারক বা রেকটিফায়ার, এই দেখ ওই রেকটিফায়ার দিয়েই আমাদের ঘরের মধ্যে এসিকে ডিসিতে পরিণত করা যায়, কনভার্টার না, রেকটিফায়ার। ডায়নামোতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ পাওয়া যায়, সেই দেখ একই ঘুরিয়ে ফিরিয়ে আসছে। ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম, লেঞ্জের সূত্র ছিল না এখানে। ডায়নামোতে বা বৈদ্যুতিক জেনারেটরে কোন ধরনের শক্তি? ওই একই প্রশ্ন। এসি ডায়নামো বা জেনারেটরকে ডিসি ডায়নামো বা জেনারেটর পরিণত করতে কিসের পরিবর্তে ব্যবহার করা? এসব লাগবে না। একমুখী তড়িৎ প্রবাহকে কিসের সাহায্যে পরিবর্তী তড়িৎ প্রবাহে রূপান্তরিত করা যায়? ডিসি কে এসি, এসি কে ডিসি করার জন্য তো রেকটিফায়ার, ডিসি কে এসি কি দিয়ে করে? দাঁড়া, এটা আবার কি প্রশ্ন? ইনভার্টার বলছে। কলেজে কিছু একটা জিনিস পড়েছিলাম ইডিসি বলে, এইসব প্রশ্ন কেন দিয়ে দিচ্ছে? ইনভার্টার বলছে, মাথায় রেখে দে বাবা, কি আসবে? কনভার্টার, সুব্রত বলছেন। সব লাগবে না, বুঝলি তো, এসব বেশি বাজে প্রশ্ন। ডায়নামো কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে আমরা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তরিত করতে পারি তাকে ডায়নামো বলে। জেনারেটরের সাহায্যে উৎপন্ন বিভব ও তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করার উপায় লেখো। এইগুলো লাগবে না, এইসব লাগবে না, এটা লাগবে না। জেনারেটরের সাহায্যে উৎপন্ন বিভব ও তড়িৎ বিভবের মান বৃদ্ধির উপায়গুলো লিখবো। ওই কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে, আর কি বলবো, কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে কুণ্ডলীর উপর যে বল কাজ করছে, মানে কুণ্ডলীটার ঘোরানোর বেগ বৃদ্ধি করে, এইগুলো করে। ডায়নামোতে মূলনীতি ব্যাখ্যা করো। ওই মূলনীতিটা বলবি। ডায়নামোর মূলনীতি তো আমি দেখিয়ে দিয়েছিলাম, যেখানে ওই বলেছিলাম মেনলি যে চুম্বক ক্ষেত্রের মধ্যে আমরা বাহ্যিক কোনো শক্তির সাহায্যে একটা কুণ্ডলীকে যখন ঘোরাচ্ছি, তো সেখানে আস্তে আস্তে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে এবং তার জন্য তড়িৎ শক্তির সৃষ্টি হচ্ছে। ডায়নামো বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য, এটা পেরে যাবি। জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল লাগবে না, এটা তো আমি তোদের এমনি বুঝিয়েছিলাম। গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার প্রদত্ত কোনটির সঙ্গে যুক্ত? দেখ, এটা আজকে বলেছি লাইফ তার। ফিউজ তার লাইফ লাইনের সাথে যুক্ত। আর কয়েকটাই স্লাইড বাকি হয়ে এসছে। আন্তর্জাতিক নিয়মানুসারে লাইফ তারের রং কি? এখন বর্তমানে বাদামি, আগে লাল ছিল।
বাড়ির বৈদ্যুতিক লাইনের সুইচ কোন তারে যুক্ত থাকে? লাইফ তারে। কোনটা গৃহস্থালী বর্তনীর উপাদান নয়? নিচের কোনটি? ফিউজ, সকেট, 3 পিন প্লাগ, ট্রান্সফরমার। এটা ট্রান্সফরমার লিখতে গেছে, ট্রান্সফরমার নয়। এরা তিনজনের গৃহস্থালীর বর্তনীর অংশ। শর্ট সার্কিট হলে বহির্বর্তনীর রোধ আর এর মান কত হবে? 0। মনে রাখবি, শর্ট সার্কিট মানে আই প্রায় ইনফিনিটি হয়ে যায়, প্রচুর তড়িৎ প্রবাহ হয়, মানে অনেক বেশি হয়, তো রোধ তখন প্রায় 0 হয়ে যায়। আর্থিং কি? আর্থিং কি একটু আজকে আগেই বলেছি, তাও আমি আর্থিং এর একটা বেসিক সংজ্ঞা বলে দিচ্ছি, সবাই এটা কিন্তু লিখে রাখিস, তোদের পরীক্ষার স্বার্থে বলছি আমি। তো আর্থিং এ এটা লিখিস যে তড়িৎ সংযোগ ব্যবস্থায় ত্রুটিজনিত কোনো কারণে ব্যবহৃত যন্ত্রের ধাতব আচ্ছাদন তড়িৎগ্রস্ত হয়ে পড়লে বিপদের আশঙ্কা থাকে। ভূমিতে দাঁড়ানো কোনো ব্যক্তি ওই যন্ত্র স্পর্শ করলে তার শক লাগার সম্ভাবনা থাকে। তড়িৎ যন্ত্র আর্থিং করা থাকলে ধাতব আচ্ছাদন তড়িৎগ্রস্ত হয়ে পড়লে ওই তড়িৎ আর্থিং এর মধ্যে দিয়ে ভূমিতে চলে যায়। তো বেসিক্যালি তড়িৎ যন্ত্রের সাহায্যে ভূপৃষ্ঠের সংযোগকে আমরা আর্থিং কানেকশন বলি। তড়িৎ যন্ত্রের সাহায্যে ভূপৃষ্ঠের সংযোগকে বা কানেকশনকে আমরা আর্থিং করা বলি। ঠিক আছে। গৃহস্থালীর বর্তনীতে লাইফ তার ছাড়া বাকি তার দুটো কি কি বলতে পারবি তোরা? নিউট্রাল তার এবং আর্থ তার। 3 পিন টপের আর্থ পিন কোনটি? তোরা জানিস একদম ওপরের মোটা আর বড় পিনটি। 3 পিন প্লাগ টপের মোটা পিনটির নাম কি? আর্থিং আমরা জানি। বাড়িতে ফিউজ তার কোন তারের সঙ্গে কিভাবে যুক্ত থাকে? লাইফ তারের সঙ্গে শ্রেণী সমবায়। খুব বারবার প্রশ্নটা আসছে কিন্তু, লাইফ তারের সঙ্গে শ্রেণী সমবায়। আমি এমনি এমনি বলছি না, 100% সাজেশন, কারণ এর বাইরে দেখবি তোরা আর কিছু পাসনি, আমি তোদের বলছি। যত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় বা যেখান থেকে বেছে বুঝে হয় সব দেওয়া আছে। আন্তর্জাতিক নিয়মানুসারে নিউট্রাল তারের রং কি করা হয়? তোরা জানিস, হালকা নীল। হালকা নীল, আগে কালো হতো। আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের রং সবুজ বা হলুদ। বাড়ির বৈদ্যুতিক লাইনে লাইফ তার এবং নিউট্রাল তার কোন কোন বিভবের সঙ্গে যুক্ত থাকে? এটা থাকে 220 ভোল্ট বিভবের সাথে, এটা থাকে 0 ভোল্টের সাথে, আজকেই বলেছি। গৃহস্থালীর বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন সমান্তরাল সমবায় যুক্ত থাকে? কেন সমান্তরাল সমবায় যুক্ত থাকে? আমি তোদের বলে দিচ্ছি, মেন কারণ হলো প্রয়োজন মতো যে কোনো একটি অন বা অফ করা যায় এবং প্রত্যেকটি তড়িৎ যন্ত্রের দুপ্রান্তে বিভব প্রভেদ স্থির থাকে। প্রয়োজন মতো যন্ত্র অন বা অফ করা যায়, প্রয়োজন মতো যন্ত্রকে অন বা অফ করা যায়। একটি যন্ত্র অন বা অফ হলে বাকি যন্ত্রের উপর প্রভাব পড়ে না। বাকি যন্ত্রের উপর প্রভাব পড়ে না, এটা একটা কারণ। প্রভাব পড়ে না, হয়ে গেল। সেকেন্ড আর একটা কারণ আছে, যাতে প্রত্যেকটা যন্ত্র 220 ভোল্ট বিভব প্রভেদ মানে তার পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারে। প্রত্যেকটি যন্ত্র $220 ভোল্ট বিভব প্রভেদ পেতে পারে। প্রত্যেকটি যন্ত্র 220 ভোল্ট বিভব প্রভেদ পেতে পারে এবং তার পূর্ণ ক্ষমতায় চলতে পারে। তো এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। শেষের দিকে এসে গেছে বলে ইম্পর্টেন্স কমে যাচ্ছে এটা নয়, সবই কিন্তু তোদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। 3 পিন প্লাগ টপের একটি পিন অপেক্ষাকৃত মোটা রাখা হয় কেন? আর্থ পিনটা কেন মোটা রাখা হয়? তার কারণ হলো যাতে ভুলবশত এই পিনটিকে অন্য দুটি ছিদ্রে প্রবেশ করানো না যায়। আর্থ পিন মোটা হওয়ার কারণ যাতে ভুলবশত অন্য দুটোর মধ্যে এটা প্রবেশ না করে যায়। আবার আর্থ পিনটি লম্বাও করা হয় যাতে লাইফ পিন বা নিউট্রাল পিনের সাথে কানেকশনের আগে আর্থ পিনটা কানেকশন পেয়ে যায়। যদি কোনো এক্সট্রা আধান সঞ্চিত থাকে ওটা আগেই মাটিতে চলে যায়, যাতে আমাদের যন্ত্রটা নিরাপদে চলতে পারে। তো এটা যেন মাথায় থাকে। আর্থিং এর প্রয়োজনীয়তা কি বলে দিয়েছে একটু আগেই।
ফিউজ তার কোন তারের সঙ্গে যুক্ত করা হয় এবং কেন? লাইফ তারের সাথে। আচ্ছা কেন? তার কারণটা হলো লাইফ তার দিয়ে তড়িৎ প্রবাহ বর্তনীতে যায়। যদি বর্তনীতে প্রয়োজনের বেশি তড়িৎ প্রবাহ যায় তাহলে বর্তনী নষ্ট হয়ে যেতে পারে। ফিউজ সেটার সম্ভাবনাকেই একদম মানে মেনলি প্রতিহত করে। তো যাতে প্রয়োজনাতিরিক্ত তড়িৎ প্রবাহকে ফিউজ যাওয়ার আগেই ফিউজ গলে বর্তনী ছিন্ন করে দিতে পারে, সেই কারণে সেটাকে লাইফ তারে লাগানো হয়, কারণ লাইফ তার দিয়েই মেন তড়িৎ প্রবাহটা বর্তনীতে প্রবেশ করে। সুইচকে বর্তনীর কোন তারে যুক্ত করা হয় এবং কেন? এটা তোরা জানিস, সুইচকে আমরা বর্তনীর লাইফ তারে যুক্ত করছি। সুইচকে বর্তনীর লাইফ তারে যুক্ত করছি, কারণটা কি? কারণটা এটাই, কারণ সুইচ বর্তনীর অন বা অফ ডিসাইড করে। লাইফ তার থেকে যদি আমরা সুইচকে অফ করে দিই তাহলে ওই ওই যন্ত্রতে আর কোনো কারেন্ট পৌঁছাবে না এবং যন্ত্রতে আধান পৌঁছাবে না। তাতে কেউ যদি যন্ত্রকে অফ করা অবস্থায় ছোঁয় তাহলে তার কোনো শক লাগার সম্ভাবনা থাকবে না। যেটা বলছি মুখ থেকে এটা বেরোচ্ছে, সেটা খাতায় লেখা হয়। স্যার তাড়াতাড়ি কি করে লিখবো? পরে লিখবি, আস্তে আস্তে পজ করে করে লিখতে পারবি তোরা পরে, কিন্তু যেন লেখা থাকে। লাস্টের দিকে চলে এসছে বলে আবারও বলছি, প্রশ্নের ইম্পর্টেন্স কমে যাচ্ছে না। যেগুলো ইম্পর্টেন্ট ছিল না আমি কেটে দিয়েছি, যেগুলো কাটছি না আমি মুখে বলছি, তার মানে কিন্তু সেটা ইম্পর্টেন্ট। লাস্টের দিকের প্রশ্ন আর প্রথম দিকে সব শুনে নিয়েছি। ওই মানসিকতা রাখলে কিন্তু আবারও অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আমি বারবার করে বলছি। ঠিক আছে? তো সুইচকে বর্তনীর কোন তারে যুক্ত করা হয়? লাইফ তারে। কেন করা হয়? কারণ লাইফ তারের মাধ্যমে সুইচ যখন বর্তনীর সাথে যুক্ত থাকে এবং লাইফ তারের মধ্যে দিয়ে মূল তড়িৎ প্রবাহ আমাদের বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে আসে, যদি মূল তড়িৎ প্রবাহ বন্ধ রাখা হয়, মানে যদি সুইচ অফ রাখা হয়, তাতে মূল তড়িৎ প্রবাহ আমার যন্ত্রের মধ্যে না আসতে পারে এবং যন্ত্রে কোনো আধান সঞ্চিত না থাকে। তুই ভাব, এই তোর যন্ত্র, তোর সুইচ তুই এখানে লাগাচ্ছিস, ভালো কথা। এবার কেউ বললো না আমি নিউট্রালে লাগাবো, লাগা। আমি বলবো লাগিয়ে দেখ কি হয়। এই যে ধর কেউ বললো আমি নিউট্রালে লাগাবো, লাগাও, কি হবে? ও নিউট্রালে লাগালো, এইখানে তো 220 ভোল্ট লাইফ তার, এটা 0 ভোল্ট, তার মানে কানেকশন হচ্ছে না। হ্যাঁ সুইচ আছে, সুইচ কোনো কারেন্ট ফ্লো হতে দিচ্ছে না, সুইচ অফ আছে মানে, কিন্তু এই পার্টটা তো 220 ভোল্টের সাথে কানেক্টেড। এবার তুই এটাকে ছো না, তুই একবার টাচ কর, ওইদিকে 220 ভোল্ট, তোর পা মাটির সাথে লাগানো, টুকুস করে তোর শরীর দিয়ে কারেন্ট চলে যাবে, কারণ ও একটা পাথ পেয়ে যাবে তো যাওয়ার। তার মানে যদি সুইচটা নিউট্রাল তারে কানেক্টেড থাকতো, তখন তুই যদি যন্ত্রটা ছুতিস তখন কি হতো? তখন তুই শক খেতিস, কারণ তোর যন্ত্রটা লাইফ তারের সাথে লাগানো এবং লাইফ তার 220 ভোল্টে। এই জন্য সুইচকে নেসেসারি এখানে কানেক্ট করা, সুইচকে নেসেসারি এখানে কানেক্ট করা, যাতে এরা যখন কাট করে দিচ্ছে যাতে এ আর 220 ভোল্টের সাথে কানেক্টেড না থাকতে পারে, তুই যন্ত্রটা ইজিলি ছুতে পারিস। তাই জন্য সুইচ অফ করে কাজ করা হয় যন্ত্রতে। বুঝতে পেরেছিস? সাজেশন বই তো না, এটা মক টেস্টের বই, তোর মেন্টারকে জিজ্ঞেস কর। এটা ক্লিয়ার হয়েছে? লাইফ তারে সুইচ এই কারণে যুক্ত থাকে কারণ লাইফ তার থেকে সুইচ বিচ্ছিন্ন হলে যন্ত্রটা 220 ভোল্টের সংযোগ পাচ্ছে না, তো আমরা যন্ত্রটাকে ইচ্ছা মতো স্পর্শ করতে পারি। কিন্তু যদি আমার সুইচটা এখানে কানেক্টেড থাকে, তখন সুইচ অফ থাকলেও আমার যন্ত্রটা 220 ভোল্টে কানেক্টেড থাকবে, তখন আমি যেই ছোবো আমার শরীর দিয়ে কারেন্ট ফ্লো হয়ে যাবে, কারণ এই দিক দিয়ে তো যেতে পারবে না, এইদিকে সুইচ, এইদিকে সার্কিট মাঝখানে ছিন্ন করা আছে, বর্তনী ছিন্ন আছে, কিন্তু আমি টাচ করলাম আমার পা মাটির সাথে, তো আমার শরীর দিয়ে কারেন্ট মাটিতে চলে যাবে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা দুটো এক্সট্রা প্রশ্ন আছে, গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত যন্ত্রগুলো সমান্তরাল সময় থাকে কেন? ওই কথাটাই লেখা আছে এখানে, সব জায়গায় 230 আছে, 220, এটা আমি লিখে দিয়েছি, খেয়াল ছিল না, পুরোটা লেখা আছে, তোরা পড়ে নিতে পারিস। যদিও আমার মেন পয়েন্ট দুটো লেখা আছে, যেই দুটো পয়েন্ট তোকে লিখতে হবে পরীক্ষার সময়, লিখলেই তুই নাম্বার পেয়ে যাবি। গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন সেটাও লেখা আছে, কারণ জেনারেলি এগুলো লেখা থাকে না বলে আমি কয়েকটা লিখে এনেছিলাম, আর যেগুলোর বাকি নেই আমি মুখে বলে দিয়েছি, চাই তোরা লিখে নিতে পারিস, অনেক কমন আসবে। ঠিক আছে? তো আর্থিং কেন করা হয় ওটাও দেখ, পুরো স্পষ্ট ভাষায় লেখা আছে, এটাও তোরা এক্স্যাক্টলি লিখতে পারিস তোর পরীক্ষার জন্য। সকলকে অল দ্য বেস্ট।
আমাদের মেন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রবাহী তড়িতের জন্য খুব ভালো করে সবাই পরীক্ষা দিবি এবং আশা করি সকলের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে। তো ভালো করে পড়াশোনা করতে থাক, ক্লাস করতে থাক, কোয়েশ্চেন্স দেখতে থাক এবং এর সাথে সাথে আমাদের এই রুদ্ধশ্বাস রিভিশন এবং 100% সাজেশন উইথ টেস্ট পেপার সলিউশন শেষ হলো। খুব ভালো করে তোরা যেন পড়াশোনা করতে থাকিস এবং কোনো ডাউট হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করিস। আজকের জন্য টাটা, সকলকে বাই বাই।